এমবি কোচিং ক্লাসে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে অনুরোধ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও অসংখ্য ভিডিও পেতে। আমরা আগের দিনের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা সেখানে ডিটেল সম্পর্কে সমস্ত কিছুই বলেছিলাম, এবং আমরা সেখানে তো আমাদের প্ল্যানিং একটা টার্গেট সেট করেছিলাম যে আমরা টোটাল আমাদের কাছে হাতে সময় আছে 10 উইকস। এই 10 উইকসের মধ্যে আমাদের 10টা ইউনিট বা 10টা যে সিলেবাসের যে চ্যাপ্টার আছে সেগুলোকে আমরা কভার করব। প্রত্যেকটা ইউনিটের জন্য আমরা 2 উইক করে সরি 2 ডেজ করে সময় পেয়েছিলাম, এবং সেই ভিত্তিতে আমরা পড়াশোনা করব বলেছিলাম। সেই অনুযায়ী আজকে আমাদের ক্লাসটা একটু দীর্ঘায়িত হবে। আমি সবাইকেই বলবো, আচ্ছা তোমরা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ তো? কেউ একজন রেসপন্স করবো তাহলে আমি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি বলেছিলাম যে আমরা যেভাবে ক্লাসটাকে প্ল্যানিং আমরা করেছিলাম যে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা যে সাব টপিক গুলো আছে সেই সাব টপিক গুলো ধরে ধরে আমরা কিছুটা সেই বিষয়টা সম্পর্কে জানবো, কারণ এটা যেহেতু পিজি স্কিল, তোমরা সবাই এখানে এমপিএড বিপিএড কমপ্লিট। আমরা শুধু জাস্ট সেটাকে কি করব, সেই ইউনিটগুলো সম্পর্কে কিছুটা বিস্তারিত আমরা পড়বো, এবং সেই সাথে সাথে বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। টোটাল আমাদের টার্গেট হচ্ছে 10,000 এমসিকিউ কে কমপ্লিট করা। এবং আমি সবাইকে বলবো তোমরা খাতা পেন নিয়ে বসো, কিছু প্রয়োজনীয় কিছু থাকলে সেগুলোর সাথে সাথে তোমরা নিজেদের খাতায় নোট ডাউন করে রাখবে, এবং ক্লাসের পরে আমি সমস্ত নোটস এবং যে ক্লাসে যেগুলো পড়ানো হবে প্লাস এমসিকিউ সমস্ত কিছু আমরা দিয়ে দেবো। তাহলে চলো আমরা শুরু করি। জাস্ট ওয়েট, আমি পিডিএফটা ইয়েটাকে শেয়ার করি। ওকে, তাহলে আমাদের যে আজকে যে আমরা বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং যেখানে বিষয়টা আমরা পড়ার চেষ্টা করব, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা যে সিলেবাস দেওয়া আছে। অলরেডি আগের দিন সিলেবাস সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছিলাম। আজকে আমরা জানবো হচ্ছে এই সিলেবাসের ইউনিট 8 পিজি স্কেলের যে সিলেবাস আছে, যেটা হচ্ছে টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এই সিলেবাসটা তোমরা এই যে এখানে দেখো, আমি গোটা সিলেবাসটাকে এখানে সামনে রেখেছি যাতে তোমাদেরকে কোনো প্রকার অসুবিধা না হয়, সেই জন্য গোটা সিলেবাসটা রেখেছি। এবং আজকে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে এই সিলেবাসের ইউনিট যে সাব টপিক হিসাবে আমি কতগুলো ভাগ করেছি, যে ডেফিনেশন, টেস্ট মেজারমেন্ট, ইভ্যালুয়েশন, ক্রাইটেরিয়া অফ এ গুড টেস্ট, নিড ইম্পর্টেন্স, এবং সাব টপিক 2 মেজারমেন্ট অফ স্ট্রেংথ, এন্ডুরেন্স, এজিলিটি, ফ্লেক্সিবিলিটি, স্পিড, রিয়াকশন টাইম, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, বডি কম্পোজিশন, স্ট্রেংথ, এন্ডুরেন্স, পাওয়ার। তাহলে ক্লাসটা একটু দীর্ঘায়িত হবে। বাকি যে নেক্সট দিনের ক্লাসে বাকি যে সাব টপিক 3, 4, 5 আছে সেগুলোকে আমরা বাকি দিনের ক্লাসে আমরা শেষ করব। এখন এই সাব টপিক 1 and 2 এখানে আমরা বিস্তারিত কিছু কথা বলবো এবং কিছু এমসিকিউ আলোচনা থাকবে। যদি কাউ পড়ানোর সাথে সাথে যদি কেউ বুঝতে না পারো, তোমরা সাথে সাথে আমাকে রেসপন্স করবে, আমি তোমাদের রেসপন্সের উত্তর দেব। এবং সবশেষে আমরা কিছু আজকে যেগুলো পড়ানো হবে সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা তারপরে সেগুলোকে কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। এখন প্রথমেই যে সাব টপিক যেটা অন আছে সেটা দেখো, ডেফিনেশন অফ টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশন ইন ফিজিক্যাল এডুকেশন। সেখানে আমরা দেখো টেস্ট কাকে বলে, এখানে যা লেখা আছে সেগুলোকে যদি আমরা ছেড়ে দিই, আমরা দেখো টেস্ট বলি, টেস্ট হচ্ছে একটা প্রসেস বা একটা পদ্ধতি যার সাহায্যে আমরা কি করি, কোনো কিছুকে পরিমাপ করার চেষ্টা করি। তাহলে টেস্ট কি একটা তথ্য সংগ্রহ করা শুধুমাত্র মাধ্যম, যেটার সাহায্যে আমরা কি করি, কোনো কিছুকে পরিমাপ করার জন্য চেষ্টা করি। সেই কথাগুলো এখানে লেখা আছে। এখন এই টেস্ট আমরা ধরো পরীক্ষা যারা দিই, পরীক্ষার সময় কি, পরীক্ষায় বিভিন্ন প্রকার যে কোশ্চেন পেপার দেওয়া হয়, সেই কোশ্চেন পেপার দিয়ে কি করে, তোমাকে কোনো কিছুকে জাজ করার জন্য একটা কোশ্চেন পেপার দেওয়া হলো। এই কোশ্চেন পেপার কি একটা প্রসেস, ইভ্যালুয়েশনের একটা মাধ্যম। এই যে প্রসেস বা পদ্ধতি তাকেই আমরা টেস্ট বা অভিক্ষা বলবো। এখন এই টেস্টকে বিভিন্ন নামে বা বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট, রিটেন টেস্ট, ওরাল টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট। এগুলো যদি আমি সিম্পল এক কথায় বলি যে অ্যাচিভমেন্ট টেস্টটা কি। অ্যাচিভমেন্ট টেস্ট হচ্ছে, ধরো আমরা কোনো কিছুকে কারো অ্যাচিভ করার প্রবণতা একটা থাকে, সেই অ্যাচিভ করার প্রবণতা কেমন সেটা যদি আমি কাউকে মেজার করতে চাই তাহলে তখন আমরা তাকে বলবো অ্যাচিভমেন্ট টেস্ট। সাইকোলজিক্যাল টেস্ট কোনগুলো, কোনো সাইকোলজিক্যাল ভেরিয়েবল, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ধরো স্পিড, এজিলিটি, এক্সপ্লোসিভ, এই সরি সাইকোলজিক্যাল টেস্ট হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি,
মোটিভেশন, ইমোশন, এইগুলোকে যখন আমরা মেজার করার জন্য আমরা কোনো প্রকার টেস্ট বা প্রসেস বা কোনো পদ্ধতি বা কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্য নেবো, তখন আমরা তাকে বলবো সাইকোলজিক্যাল টেস্ট। রিটেন টেস্ট আমরা সাধারণত যারা বিভিন্ন প্রকার এক্সামে বিভিন্ন প্রকার রিটেন টেস্ট, বিভিন্ন প্রশ্নপত্র দেওয়া হয়, তখন আমরা তাকে রিটেন টেস্ট বলবো। এর বাইরেও ওরাল টেস্ট, অনেক সময় কি হয় বিভিন্ন প্রকার ভাইবা বা মৌখিক কনভারসেশন হয় ফেস টু ফেস, তখন আমরা তাকে ওরাল টেস্ট বলবো। আর একটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, মূলত আমরা সেটাকে ডায়াগনোসিস করি যখন আমরা কোনো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, ডক্টর আমাদের সেই রোগটাকে কি করে সবার আগে ডায়াগনোসিস করে, বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট দেয়, যার মাধ্যমে সেই রোগকে আইডেন্টিফাই করার চেষ্টা করে। আর ঠিক এখানে দেখো কতগুলো উদাহরণ দেওয়া আছে। দেখো এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়া, মানে কোনো একটা পরীক্ষায় অংশ নেওয়া যে প্রশ্নপত্র তোমার কাছে থাকে সেটাই হচ্ছে টেস্ট। এরপরে আসে পরিমাপ, তাহলে কি মেজারমেন্ট হচ্ছে এই যে যে টেস্টটা আমরা দিলাম সেই টেস্টের থেকে আমরা যে প্রাপ্ত যে কোনো একটা স্কোর পাবো, যাকে নিউমেরিক্যাল ডিজিট অর্থাৎ সংখ্যার দ্বারা প্রকাশ করা হয়, তখন আমরা তাকে বলবো কি, তখন আমরা তাকে বলবো যে এটা হচ্ছে মেজারমেন্ট। অর্থাৎ তুমি একটা পরীক্ষায় দিলে সেই পরীক্ষায় কত নাম্বার পেয়েছো, সেই নাম্বারটাই হচ্ছে তোমার মেজারমেন্ট। এখন প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে ইভ্যালুয়েশন কি? ইভ্যালুয়েশন আমরা কাকে বলবো? ইভ্যালুয়েশন হচ্ছে এই যে যে মেজারমেন্ট করে যে প্রাপ্ত স্কোর, যে নিউমেরিক্যাল ডিজিটে আমরা যে সংখ্যাটাকে পেলাম, তার ভিত্তিতে আমি যখন অ্যানালিসিস করব যে এটা ভালো না এটা খারাপ, তখন আমরা তাকে ইভ্যালুয়েশন বলবো। ধরো এই যে 75 নাম্বারে কেউ 100 পরীক্ষা হয়েছে, একটা 75 পেয়েছে, এখন এই 75-এর এগেনস্টে আমরা সেটা ভালো না খারাপ সেইটা যখন আমরা বিচার করব, যে তোমাদের মার্কশিটে দেখবে লেখা থাকে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, তাহলে এই গ্রেডটা কিসের উপর ডিপেন্ড করছে? গ্রেডটা ডিপেন্ড করছে তুমি যে মার্কস পেয়েছো সেই মার্কসের ভিত্তিতে। তাহলে মার্কসের ভিত্তিতে তুমি যখন তার কারো কোয়ালিটেটিভ বিচার করছো, তখন আমরা তাকে কি বলবো? ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। এখন এখানে একটা ছোট্ট উদাহরণ দেখো, খুব সুন্দর দেওয়া আছে যে টেস্ট, মেজারমেন্ট, ইভ্যালুয়েশন। 100 মিটার স্প্রিন্ট হচ্ছে আমাদের কাছে একটা টেস্ট। তাহলে এই যে 100 মিটার স্প্রিন্টে যে টাইম টেকেন, অর্থাৎ যে টাইমটা তুমি পাচ্ছ, যে সময়টাকে যেটা নিচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র ওই সময়টা হচ্ছে মেজারমেন্ট। তাহলে এই যেখানে সময় দেখো 10.04 সেকেন্ড, তাহলে এটা কি ইভ্যালুয়েশন করব, এই সময়টা কি ভালো না খারাপ? তাহলে ইভ্যালুয়েশন কি করছি? দোষ গুণ কোয়ালিটেটিভ বিচার করছি, যেটা যে স্কোরটা পেয়েছে তার এগেনস্টে সেটা ভালো না খারাপ। ক্লিয়ার? এইবার এই যে যে অভিজ্ঞা আর যে টেস্ট মেজারমেন্ট বা ইভ্যালুয়েশনের মধ্যে যদি আমরা একটা সিম্পল একটা কম্পারিজন দেখি যে এদের মধ্যে পার্থক্যটা কোথায়, আমি এখানে একটা ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। এই যে উদ্দেশ্য, বিভিন্ন প্রকার উদ্দেশ্য, ধরন, ফলাফল, উপাদানের ভিত্তিতে এই পার্থক্যগুলো করা হয়েছে। এখন টেস্টের কাজ কি? টেস্ট শুধু কাজ করবে কি, তথ্য সংগ্রহ করবে কোনো একটা পদ্ধতি বা প্রসেসকে ফলো আপ করে। মেজারমেন্ট কি করবে? সেই ফলাফলকে সংখ্যায় প্রকাশ করবে। মাথায় রাখতে হবে মেজারমেন্ট অলওয়েজ নিউমেরিক্যাল ডিজিট দ্বারাই প্রকাশ হয়। ইভ্যালুয়েশন কি করবে? এই যে সংখ্যাটা প্রকাশ করলো তার উপরে সিদ্ধান্ত নেবে। ক্লিয়ার? ধরন কি? এটা হচ্ছে পদ্ধতি বা উপকরণ। এই যে আমরা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, যে কোশ্চেন পেপার বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট আমরা যদি কাউকে দিই, যে যার দ্বারা সেটাকে মেজার করার চেষ্টা করব, সেটা হতে পারে। পরিমাপ, মেজারমেন্ট হচ্ছে সংখ্যায় প্রকাশ করবো যার ফলে, এবং ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সেটাকে এই যে মানটা যেটা পাবো সেটাকে আমরা এখানে ব্যাখ্যা করব। এখানে দেখো ফলাফলের উপর সুন্দর একটা দেওয়া আছে যে উত্তরপত্র, সাধারণত যে কোশ্চেন তুমি যেটা অ্যান্সার স্ক্রিপ্ট যেটা দেওয়া হয় তার উপরে আমরা কি করি, মেজারমেন্টের ক্ষেত্রে নাম্বার দেবো। তবে 100 মধ্যে আউট অফ 80, আউট অফ 10-10 মধ্যে আউট অফ 7.5। তাহলে এই যে স্কোর তুমি পেলে, মেজারমেন্ট করে যে নাম্বারটা পেলে, তার এগেনস্টে ভালো বা উন্নতির প্রয়োজন বা খারাপ যে গ্রেড গুলোকে আমি করছি, সেটাই হচ্ছে আমাদের ইভ্যালুয়েশন। এর পরের যে টপিকটা ছিল ক্রাইটেরিয়া অফ এ গুড টেস্ট, মানে এটা কিন্তু বারবার এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে এবং প্রত্যেকটা পয়েন্ট গুলোকে ভালোভাবে জানা দরকার। যে গুড টেস্ট আমরা কখন বলবো, কতগুলো ক্যারেক্টারিস্টিক যখন থাকবে কোনো একটা টেস্টের মধ্যে, তখনই আমরা তাকে বলবো যে এই টেস্টটা একটা আদর্শ মানের টেস্ট বা একটা ভালো টেস্ট। সেগুলো কি কি? দেখো ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটি, নর্ম, সিম্পলিসিটি, ইকোনমি, এডুকেশনাল অ্যাপ্লিকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিবিলিটি। এই কথাগুলো অর্থাৎ এই 8টা পয়েন্ট যখন কোনো একটা টেস্টের মধ্যে থাকবে, তখনই আমরা সেই টেস্টগুলোকে একটা আদর্শ মানের টেস্ট বলবো। তাছাড়া কিন্তু কখনোই আমরা সেই টেস্টকে একটা আদর্শ মানের টেস্ট বলবো না।
এখন এইগুলো সম্পর্কে আমরা ছোট্ট এখানে একটা ছকের সাহায্যে আমি তোমাদের বোঝার জন্য রেখেছি, যাতে তোমাদের মধ্যে সুবিধা হয়। যে ক্রাইটেরিয়া, যে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটি বললাম, স্যার ভ্যালিডিটি কি? ভ্যালিডিটি আমরা কি করে বুঝবো এই টেস্টটা ভ্যালিড? এই ভ্যালিডিটি বলতে সাধারণত বাংলা করলে বোঝায় বৈধতা। এখন বৈধতা বলতে বোঝায় যে আমরা যা পরিমাপ করতে চাইছি, আমার সেইটাই যাতে আমি পরিমাপ করতে পারি। অর্থাৎ আজকে ধরো কোনো একটা বিষয়ের পরীক্ষা, কোনো একটা সাবজেক্ট, ধরো আজকে টেস্ট মেজারমেন্টে তোমাদের কোনো একটা এক্সাম নেওয়া হবে, তাহলে এই যে টেস্ট মেজারমেন্টকে আমি টেস্ট মেজারমেন্টে তোমাদের পারফরমেন্সকে আমি মেজার করতে চাইছি, তাহলে টেস্ট মেজারমেন্টের যে পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদেরকে সেট করব, সেখানে যেন শুধু টেস্ট মেজারমেন্টের প্রশ্নই থাকে, সেখানে যেন অন্য কোনো বিষয়ের প্রশ্নপত্র না থাকে। সেটা হচ্ছে ভ্যালিডিটি, অর্থাৎ যে বিষয়ে আমি পরীক্ষা নিতে চাইছি, পরীক্ষায় যেন সেই বিষয়বস্তুই থাকে, অন্য কোনো বিষয়বস্তু না থাকে। ঠিক এখানে উদাহরণ কি, যে পুশ আপ টেস্টে বাহুর শক্তি পরিমাপের বৈধ, মানে আমি যে একটা যদি কারো পেশির শক্তি মাপতে চাই, তাহলে যেন সেক্ষেত্রে আমার পেশির শক্তি পরিমাপ করার জন্যই কোনো প্রকার টেস্ট যাতে আমি সেট করি, অন্য প্রকার কোনো যেন টেস্ট আমার কাছে না থাকে। ক্লিয়ার? এরপর আসে রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা। কখন বলবো, কোন টেস্টকে আমরা বলবো স্যার এই টেস্টটা রিলায়েবল, এই টেস্টটা অনেক বেশি রিলায়েবল, আমরা মাঝে মধ্যে রিলায়েবল বলে থাকি। সেই রিলায়েবলটা কি করব, ধরো কোনো একটা টেস্ট বারবার আমি অ্যাপ্লাই করছি, বারবার অ্যাপ্লাই করলে প্রায় একই রকম ফলাফল পাওয়া যায়, তখন আমরা তাকে কি বলবো, যে হ্যাঁ এই টেস্টটা রিলায়েবল। ধরো একজন ব্যক্তির যদি একটা ওজন বারবার যদি একটা ওজন মাপক যন্ত্র বা ওয়েট মেশিন এর উপর মেজার করা হয়, তাহলে কি হয়, একই ফলাফল পাবো। তখন বলবো যে এই টেস্টটার অনেক বেশি নির্ভরযোগ্যতা বা রিলায়েবল বেশি। এখন যদি ভিন্ন রেজাল্ট আসে বারবার, তখন কি আমরা সেটাকে রিলায়েবল বলবো? কখনোই বলবো না। যেমন এখানে দেখো একজন শিক্ষার্থী ২-৩ দিন পুশ আপ করলে প্রায় একই সংখ্যা, এখানে জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ তোমাদেরকে দেওয়া আছে। আবার অবজেক্টিভিটি, নিরপেক্ষতা কখন বলবো, ঠিক একই। রিলায়েবিলিটি কি করলাম, যে সাবজেক্টের টেস্ট নেব সেই সাবজেক্টকে বারবার এক্সামিন করব। রিলায়েবিলিটি কি বলছে, রিলায়েবিলিটি হচ্ছে সেই টেস্টটা, যে পরীক্ষায় যে টেস্টটা আমি নিচ্ছিলাম, সেই টেস্টের যে ফলাফল সেটা বিভিন্ন প্রকার সাবজেক্ট এক্সপার্টকে দিয়ে আমি ইভ্যালুয়েশন করলাম। ধরো পরীক্ষায় তোমাদের একটা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন এলো, সেই এমসিকিউ প্রশ্ন আমি যদি ১০ জন কোনো ইভ্যালুয়েটর বা ১০ জন কোনো এক্সামিনারকে দিয়ে চেক করি, তোমাদের কি অ্যান্সার বা উত্তর পত্র কি আলাদা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে? কখনোই সম্ভাবনা থাকবে না। কিন্তু যদি সাবজেক্টিভ কোশ্চেন থাকে, সেগুলো কি করবে, সেগুলো অ্যাকর্ডিং টু ডিপেন্ড করে টিচারদের বায়াসনেস বা টিচারদের বায়াসের উপর কিন্তু এটা ডিপেন্ড করে। কিন্তু অবজেক্টিভ এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হলে সেক্ষেত্রে কিন্তু ১০ জন এক্সপার্টকে দেখালে একই রকম ফলাফল পাবো। তখন আমি তাকে বলবো যে এই টেস্টটা একটা নিরপেক্ষ টেস্ট, যে এখানে কোনো পক্ষপাতিত্ব নেই। যেমন ধরো স্কোরিং সিস্টেম নির্দিষ্ট, যেমন ১০০ মিটার দৌড়, সময় অনুযায়ী নির্দিষ্ট স্কোর। এবার ধরো ১০০ মিটার দৌড় কোনো দৌড়বিদ দৌড়াচ্ছে, আমি ১০ জন এক্সপার্টকে আমি দাঁড় করিয়ে দিলাম ফিনিশ লাইনের সামনে, ১০ জনকে বললাম সময়টা নিতে, সবার রেজাল্ট কি হবে, একই রকম হবে। তখন তাহলে কি বুঝবো, যে এই টেস্টটা অনেক বেশি অন্য টেস্টের ক্ষেত্রে নিরপেক্ষ। ক্লিয়ার? পরবর্তী যে পয়েন্ট, সিম্পলিসিটি, সহজ হতো একদম। সিম্পলিসিটি মানে আমরা যে একটা ভালো টেস্ট, কখন আমরা সিম্পলিসিটি বলবো, যখন সেই টেস্টটির মধ্যে খুব সহজে বোঝা যায় এবং খুব সহজে সেটা পরিচালনযোগ্য হয়। এখন হলো এমন একটা টেস্ট যেটা ছাত্রছাত্রীরা বোঝার পক্ষে অনেক বেশি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তখন কিন্তু আমরা কখনোই সেই টেস্টকে সিম্পলিসিটি বলবো না। যেমন ধরো সিট অ্যান্ড ডিস টেস্ট, যেটা ছাত্রছাত্রীদের যেটা ফ্লেক্সিবিলিটি মেজার করার জন্য ব্যবহার করা হয়, যে টেস্টটা কিন্তু অনেক বেশি ইজি, যেটা ছাত্রছাত্রীদের বোঝানোর ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়, তখন আমরা তাকে বলবো সিম্পলিসিটি। রিলিভেন্স বিষয়টা কি, প্রাসঙ্গিকতা, অর্থাৎ পরীক্ষায় যে নির্ধারিত উদ্দেশ্য নিয়ে আমি করব, সেই উদ্দেশ্যর জন্য আমার যে বিষয়বস্তু, অর্থাৎ তার সাথে যেন একটা সম্পর্ক থাকে, তখনই আমরা সেই টেস্টকে বলবো যে এই টেস্টটা রিলিভেন্স বা প্রাসঙ্গিকতা। যেমন নমনীয়তা যাচাই করতে ফ্লেক্সিবিলিটি, যেমন নমনীয়তা টেস্ট আমরা যখন মেজার করতে চাইবো, কেন নমনীয়তা টেস্ট আমরা যখন অর্থাৎ ফ্লেক্সিবিলিটি মেজার করার জন্য আমাকে কি নিতে হবে, ফ্লেক্সোমিটার নামক যন্ত্র নিতে হবে বা সিট অ্যান্ড ডিস টেস্ট নিতে হবে, যার সাথে যেন বিষয়বস্তুর সাথে একটা সম্পর্ক থাকে।
ইকোনমি মানে কি? দেখো, সমস্ত টেস্ট যখন আমরা করি সেগুলো একটা অর্থনৈতিক, তার একটা ইকোনমিক্যাল অর্থাৎ ফান্ড একটা দরকার। তাহলে খুব বেশি যদি একটা অর্থ ব্যয় হয় একটা টেস্ট করার জন্য, সেটা কিন্তু পরিচালনা করার ক্ষেত্রে ভীষণ অসুবিধার সম্মুখীন হবে। তার জন্য একটা আদর্শ টেস্ট কি হবে, সময় কম লাগবে এবং খুব অল্প অর্থ মানে ব্যয়ে যেন সেই টেস্টটা সহজভাবে করা যায়। যেমন বিএমআই, বিএমআই আমরা যে মেজার করি সেখানে আমরা কিভাবে মেজার করি, শুধুমাত্র হাইট ওয়েট, সেখানে কিন্তু খুব কম খরচে কিন্তু আমরা এই বিএমআই আমরা মেজার করতে পারি। এরকম ভাবে যে একটা ভালো টেস্টে কিন্তু এই ইকোনমিক্যাল দিকগুলো কিন্তু দেখতে হবে। স্ট্যান্ডার্ডাইজেশন, এটা কি, যে একটা নির্দিষ্ট টেস্টের একটা নির্দিষ্ট মানদণ্ড থাকবে, না হলে কিন্তু আমাদের সেই টেস্টটাকে সঠিকভাবে আমরা তার রেজাল্ট বা আমরা পরিচালনা করার ক্ষেত্রে ভীষণ অসুবিধা হবে। ধরো, এই যে পরীক্ষায় যে তোমাদের গ্রেডিং সিস্টেম দেওয়া হয়, সেই গ্রেডিং এর ক্রাইটেরিয়া যে 80+ পেলে A+ পাবে, তাকে আমরা কি বলবো, আউটস্ট্যান্ডিং। আবার 80 পেলে তাকে আমরা বলবো এ, তাকে আমরা বলবো এক্সেলেন্ট। তাহলে এই যে যে মানদণ্ড যার উপর ভিত্তি করে আমরা কাউকে ইভ্যালুয়েশন করছি, সেরকম একটা আদর্শ টেস্টের কিন্তু এই স্ট্যান্ডার্ডাইজেশন বা একটা নির্দিষ্ট নর্মস থাকা উচিত। এই স্ট্যান্ডার্ডাইজেশনকে অনেক বইতে দেখবে এখানে নর্মস বলে লেখা আছে। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটি বলতে আমরা কি বুঝি, যে এই টেস্টটার জন্য বিভিন্ন স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগমূলক হয়, যেন শিক্ষার্থীদের উপকারে আসে এবং যেটা খুব সহজে যাতে সেই টেস্টটা করানো যায় ছাত্রছাত্রীদের জন্য। তাহলে এই হলো মূলত একটা আদর্শ টেস্টের কতগুলো পয়েন্ট। এই 8টা পয়েন্ট যখনই কোনো টেস্টের মধ্যে থাকবে তখন আমরা তাকে বলবো যে এই টেস্টটা একটা আদর্শ টেস্ট। এখন ওই যে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি আমরা বলছিলাম, যে সেগুলো সম্পর্কে আমরা অলরেডি মানে আমরা জেনেছিলাম যে ভ্যালিডিটি মানে হচ্ছে বৈধতা। এখন এই ভ্যালিডিটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে, সেই প্রকারগুলো যদিও এটা আহ, তোমাদের ক্ষেত্রে আসতে পারে, তোমরা শুধু নামগুলো একটু জেনে রাখো, পরীক্ষায় আসলে কিন্তু যাতে কোনো সমস্যা না হয়। যে ভ্যালিডিটিকে দেখা যাচ্ছে মূলত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। সেগুলো কি কি? একটা হচ্ছে, নাম হচ্ছে কন্টেন্ট ভ্যালিডিটি, একটা হচ্ছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, আর একটা হচ্ছে ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি। এখন কন্টেন্ট ভ্যালিডিটি আমরা কি বলবো, কখন আমরা এটাকে বলবো যে কন্টেন্ট ভ্যালিডিটি? কন্টেন্ট ভ্যালিডিটি তখনই বলবো যে আমরা যখন কোনো পরীক্ষার প্রশ্ন বা পরীক্ষার কোনো একটা উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যর সাথে যেন পরীক্ষার বিষয়বস্তুর একটা সুসম্পর্ক থাকে। যদি সম্পর্ক না থাকে তাহলে কিন্তু কন্টেন্ট ভ্যালিডিটি নষ্ট হবে। যেমন উদাহরণ দেখো, ফিটনেস টেস্টে পেশি শক্তি, সহনশীলতা, নমনীয়তা সবকিছু থাকলেই একটা কন্টেন্ট ভ্যালিডিটি ভালো হবে। অর্থাৎ ধরো, তুমি কারো একটা ফিজিক্যাল ফিটনেস টেস্ট তুমি মেজার করতে চাইছো, যেমন ফিজিক্যাল ফিটনেস বা মোটর ফিটনেস, ভ্যারাইটি অফ কম্পোনেন্ট আছে। তুমি এখন শুধুমাত্র পার্টিকুলার যদি ধরো ফিজিক্যাল ফিটনেস বা মোটর ফিটনেসের শুধুমাত্র স্পিড নিলে, তাহলে কি শুধু স্পিড নিয়ে তুমি কি ওই ব্যক্তির কি ফিজিক্যাল ফিটনেস এবিলিটি ভালো, সেই কথাটা কি বলতে পারবে? কখন বলতে পারবে? যখন এই ফিজিক্যাল ফিটনেসের যতগুলো কম্পোনেন্ট আছে সমস্ত কম্পোনেন্ট গুলো নেবে, তার মানে কি সমস্ত কম্পোনেন্ট গুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবে, তখন আমরা তাকে বলবো কন্টেন্ট ভ্যালিডিটি, বিষয়বস্তুর ভিত্তিক বৈধতা। কনস্ট্রাক্ট ভ্যালিডিটি আমরা কখনো বলবো? কনস্ট্রাক্ট ভ্যালিডিটি হচ্ছে যে আমরা যে পরীক্ষায় যে বিষয়গুলো আমরা যেটা মেজার করব, বিশেষ করে সাইকোলজিক্যাল টেস্ট বা বা যেগুলো আমরা মেজার করি, এখন সেই টেস্ট সত্যি কতটা বা সেই ধরো ওই যে কাউকে সাইকোলজিক্যাল টেস্ট, মোটিভেশন বা এনজাইটি বা সেলফ কনফিডেন্স, অ্যাগ্রেশন, এগুলোকে মেজার করার জন্য আমরা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, সেই ইনস্ট্রুমেন্ট কি প্রকৃত রেজাল্ট সঠিকভাবে দিচ্ছে? যদি না দেয় তাহলে কিন্তু কনস্ট্রাক্ট ভ্যালিডিটি নষ্ট হবে, অর্থাৎ গঠনমূলক বৈধতা আমাদের নষ্ট হবে। অর্থাৎ যদি আমরা কোনো টেস্ট আমরা যখন নেব, এই যে বিভিন্ন প্রকার টেস্ট নেওয়ার জন্য আমাদের বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্টের হেল্প নিতে হয়। এখন সেই ইনস্ট্রুমেন্টগুলোর ম্যানুফ্যাকচারিং কারা করছে, তার রিলায়েবিলিটি কতটা, সেইগুলো কিন্তু ডিপেন্ড করছে তোমার এই কনস্ট্রাকটিভ ভ্যালিডিটির ক্ষেত্রে। আবার এই ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি কি বলবো? ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি বলছে আমি যে টেস্ট করে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা সাথে আমাদের বাস্তবের কতটা মিল আছে। অর্থাৎ দেখা যায় অনেক সময় কি হয়, যে কোনো একটা টেস্টে দেখা গেলো কেউ 50 মিটার স্প্রিন্ট কোনো একটা টেস্ট বা কারো একটা এজিলিটি খুব ভালো, অথচ যখন এজিলিটি মূলক কোনো গেম বা পারফরমেন্স করা হচ্ছে তখন কিন্তু সেখানে ভালো পারফরমেন্স
করতে পারছে না, তখন কিন্তু তার মানে কি ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি তখন কিন্তু নষ্ট হবে, অর্থাৎ টেস্টের যে ফলাফল সেই ফলাফলের সাথে কিন্তু বাস্তব ফলাফলের কোনো মিল আছে কিনা। সাপোজ একটা এক্সাম্পল তোমাদের দিই, ধরো এই যে তোমরা আমরা নিয়মিত পড়াশোনা করি, এখন পড়াশোনাটা করছো, খুব ভালো পড়াশোনা করছো, বাড়িতে খুব ভালো পড়াশোনা করছো, যখন এক্সাম হচ্ছে তখন দেখা যাচ্ছে তুমি ভালো ফলাফল করতে পারছো না, তখনই কিন্তু ক্রাইটেরিয়ান ভ্যালিডিটা নষ্ট হচ্ছে। অর্থাৎ যাতে ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি কখন বলবো, তোমার যে ফলাফল সেটার সাথে বাস্তবের কতটা মিল আছে সেটাকে আমরা বলবো ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি। ক্লিয়ার? এইবার এই ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি কিন্তু আবার দুই রকম হয়ে থাকে, সেগুলো কি কি? কারেন্ট ভ্যালিডিটি সমকালীন বৈধতা, আর একটা হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালিডিটি ভবিষ্যৎবাণীমূলক বৈধতা। কারেন্ট ভ্যালিডিটি মানে কি, একই সময়ে দুটো টেস্টের মিল আছে কিনা, অর্থাৎ এই যে ধরো ধরো বিএমআই টেস্ট ও বডি ফ্যাট টেস্ট একসাথে একই রকম রেজাল্ট দিচ্ছে কিনা, ধরো একই ধরনের দুটো টেস্ট তুমি একই সাবজেক্টের উপর টেস্ট করালে, যদি একই রেজাল্ট দেয় তাহলে কি বলবো কনকারেন্ট ভ্যালিডিটি, মানে সমকালীন বৈধতা, দুটো টেস্টে একই রেজাল্ট দিয়েছে। প্রেডিক্টিভ ভ্যালিডিটি কি বলছে, প্রেডিক্টিভ ভ্যালিডিটি তুমি কোনো কিছুকে প্রেডিক্ট করছো, যে আজকে যে তুমি টেস্ট করছো সেই টেস্টার ফলাফল আগামী দিনে কেমন হতে পারে, সেটাকে আমরা বলবো প্রেডিক্টিভ ভ্যালিডিটি, যে একজন এখানকার দৌড়ের স্কোর ভবিষ্যতে প্রতিযোগিতার সাফল্য ইঙ্গিত করবে কি করবে না। ধরো তোমার কাছে কোনো একটা সাবজেক্ট বাচ্চা এলো, যে স্কুল থেকে আমরা যে তখন ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করি, কোনো একজন স্কুলে কোনো একটা ছাত্র খুব ভালো দৌড়ায়, তুমি অ্যাজ এ টিচার হিসাবে কি করবে না, আগামী দিনে এই ছেলেটাকে যদি ট্রেনিং করানো হয় তাহলে কি করবে, সে আরো ভালো বেটার রেজাল্ট করবে ইন ফিউচার, তখন আমরা তাকে কি বলবো প্রেডিক্টিভ ভ্যালিডিটি, অর্থাৎ তুমি প্রেডিকশন করছো। ক্লিয়ার? তাহলে দেখো ভ্যালিডিটি কয় প্রকার, ভ্যালিডিটির মূলত তিন প্রকার, একটা হচ্ছে কন্টেন্ট ভ্যালিডিটি যেটা বিষয়বস্তুর বৈধতা, কনস্ট্রাকটিভ ভ্যালিডিটি গঠনমূলক বৈধতা, ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি মানদণ্ড ভিত্তিক বৈধতা। আবার এই ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি ক প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কনকারেন্ট ভ্যালিডিটি আর একটা হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালিডিটি। ক্লিয়ার? এইবার আসি যে রিলায়েবিলিটি সম্পর্কে। স্যার রিলায়েবিলিটি মানে তো আপনি বলেছিলেন নির্ভরযোগ্যতা, যে এক ব্যক্তি বারবার যদি তার একই রেজাল্ট পায় তখন আমরা তাকে বলবো রিলায়েবিলিটি। এক্ষেত্রেও রিলায়েবিলিটির বেশ কিছু প্রকারভেদ আছে, সেরকমই পাঁচটা রিলায়েবিলিটির টাইপস আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে টেস্ট রিটেস্ট রিলায়েবিলিটি, মানে পরীক্ষা এবং পুনরায় পরীক্ষা নির্ভরযোগ্যতা, একটা হচ্ছে ইন্টার রেটা রিলায়েবিলিটি, একটা হচ্ছে ইন্ট্রা রেটা রিলায়েবিলিটি, আর একটা হচ্ছে প্যারালাল ফর্মস রিলায়েবিলিটি, আর একটা হচ্ছে ইন্টারনাল কনসিস্টেন্সি রিলায়েবিলিটি। এখন এগুলো মানে কি আমরা যদি দেখে দিই, টেস্ট রিটেস্ট রিলায়েবিলিটি মানে কি, একই ব্যক্তি একই টেস্ট দুবার দিলে যদি একই ফল হচ্ছে কিনা সেটা দেখান, যদি একই ফল আসে তাহলে বলবো টেস্ট রিলায়েবিলিটি ইজ গুড। একই ব্যক্তি একই টেস্ট দুবার, ধরো ওজন মাপছি, দুবার ওজন মাপলাম একই রকম ফলাফল দিচ্ছে, তাহলে কি টেস্ট রিটেস্ট রিলায়েবিলিটি আছে, টেস্ট অ্যান্ড রিটেস্ট। আর ইন্টারনেট রিলায়েবিলিটি কি, যখন বিভিন্ন পরীক্ষক একই ব্যক্তিকে টেস্ট করছে, একটা অবজেক্টিভ এমসিকিউ প্রশ্ন দু তিনজন অভিজ্ঞ শিক্ষক মিলে সেটাকে যখন ইভ্যালুয়েশন করছে এবং একই রেজাল্ট যদি আসে তখন আমরা বলবো ইন্টারনেট রিলায়েবিলিটি। আবার ইন্ট্রা রেটা রিলায়েবিলিটি কখন বলবো, যখন একই শিক্ষক বারবার পরীক্ষা করলো ফল একই থাকে কিনা, অর্থাৎ একই শিক্ষক এখন একবার পরীক্ষা করলো, আবার পরে আরেকবার পরীক্ষা করলো, তারপর আবার পরীক্ষা করলো, যদি একই ফলাফল আসে তখন তাকে বলবো ইন্ট্রা রেটা রিলায়েবিলিটি। তাহলে দেখো ইন্টার ইন্টার রেটারে কি বলছে, বিভিন্ন ব্যক্তি ইভ্যালুয়েশন করছে, আর ইন্ট্রা রেটা রিলায়েবিলিটিতে কি বলছে, একই ব্যক্তি বারবার করছে। ক্লিয়ার? প্যারালাল ফর্মস রিলায়েবিলিটি কখন বলবো, যখন দুটি আলাদা কিন্তু সমমানের প্রশ্ন, ধরো টেস্ট মেজারমেন্টে তোমাদের কোনো কিছু ইভ্যালুয়েশন করতে চাইছি, দুটো আলাদা আলাদা প্রশ্ন করলাম কিন্তু দুটো প্রশ্নের কিন্তু একই ক্যাটাগরি একই মানের প্রশ্ন, এবং সেই প্রশ্ন দুটো একই রকম ফলাফল যদি দেয় তখন আমরা তাকে বলবো প্যারালাল ফর্মস রিলায়েবিলিটি। এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে সেগুলো আমি আর বলছি না। তারপরে আছে দেখো ইন্টারনাল কনসিস্টেন্সি রিলায়েবিলিটি আমরা কখনো বলবো, যখন একই টেস্টের সব প্রশ্ন আইটেম একে অপরের সাথে পরিপূরক, মানে যে টেস্টটা ধরো তোমাদের বিভিন্ন প্রকার, আমরা এই যে ধরো ফিটনেসের যে টেস্ট স্পিড এজিলিটি এক্সপ্লোসিভ স্ট্রেংথ বা আপার ইউথ ফিটনেস টেস্ট বা জিসিএর টেস্ট, এগুলো কিন্তু বিভিন্ন রকম ফিটনেস কম্পোনেন্ট আছে। এখন এই কম্পোনেন্টের মধ্যে একটার সাথে অন্যটার কি সম্পর্ক আছে, যদি সামঞ্জস্য থাকে তাহলে আমরা তাকে বলবো ইন্টারনাল কনসিস্টেন্সি রিলায়েবিলিটি। যদি সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু এই কনসিস্টেন্সি এটা কি হবে, রিলায়েবিলিটি অনেক কমে যাবে। তাহলে এই আভ্যন্তরীণ সামঞ্জস্য কিন্তু
রিলায়েবিলিটির টাইপসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ। এখন এই ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটি এদের মধ্যে যদি সিম্পল একটা কম্পারিজন আমরা একটু দেখতে চাই, এখানে দেখো ছকের সাহায্যে করানো আছে। ভ্যালিডিটি কি করছে, পরীক্ষায় যেটা পরিমাপ করব পরীক্ষায় যাতে সেই বিষয়বস্তুই থাকে। রিলায়েবিলিটি কি, আচ্ছা ওইটা আমি আর বলে করছি না। এখানে দেখো ছোট্ট কথাগুলো বলছে, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটি এক কথায় কি। ভ্যালিডিটি বলছে আমি কি সঠিক জিনিস মাপছি, অর্থাৎ পরীক্ষায় যেটা তুমি মাপতে চাইছো সেটাই কি মেজার করছে। রিলায়েবিলিটি কি বলছে, আমি কি বারবার একই রেজাল্ট পাচ্ছি। আর অবজেক্টিভিটি বলছে কি বলছে, আমি কি কোনো পক্ষপাতহীন ফলাফল পাচ্ছি, অর্থাৎ বিভিন্ন ব্যক্তি যদি রেজাল্ট করছে রেজাল্ট কি কখনো আলাদা হচ্ছে না। তো এই হচ্ছে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটির মূল কথা। ক্লিয়ার। এইবার যেটা আরেকটা যেটা ছিল, যদিও সেক্ষেত্রে জাস্ট জানার জন্য বলা, যে নিড ইম্পর্টেন্স অফ টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশন, যে টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশন আমরা কেন করব। আমি এখানে 10টা অনেক অনেক কিছু কারণ আছে, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট আমি 10টা পয়েন্ট আমি তোমাদের সামনে রেখেছি, তোমরা এগুলো দেখো। মূলত কি করি, ছাত্রছাত্রীদের অগ্রগতি মূল্যায়ন। আমি যদি কোনো টেস্টকে ইভ্যালুয়েশন না করি, যে বছর শেষে যদি আমি পারফরমেন্স টেস্ট তাদেরকে যদি মেজার না করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার ছাত্রর কতটা ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। তাহলে এই ছাত্রছাত্রীদের অগ্রগতি মূল্যায়ন করার জন্য আমাদের দরকার উপযুক্ত প্রশিক্ষণ পরিকল্পনা, অর্থাৎ আমি যে ট্রেনিং প্ল্যান কি ধরনের ঘাটতি আছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে কি ধরনের ট্রেনিং এই ছাত্রটার বা এই শিক্ষার্থীর প্রয়োজন, তার জন্য কিন্তু টেস্ট মেজারমেন্টের প্রয়োজন। এবার মেধা অর্থাৎ ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করার জন্য কিন্তু টেস্টের দরকার, এবং সঠিক গ্রেডিং এবং র্যাঙ্কিং করার জন্য কিন্তু এই যে পরীক্ষায় আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করি, যদি আমরা সঠিক টেস্ট আমরা না নিতে পারি তখন কি আমরা এই সঠিক গ্রেডিং বা র্যাঙ্কিং করার ক্ষেত্রে আমাদের ভীষণ প্রবলেম হবে। তাহলে জন্য আমাদের কি দরকার, টেস্ট অবশ্যই নেওয়া দরকার। শিক্ষকের জন্য নির্দেশনা, অর্থাৎ ফিডব্যাক, আমি যেটা পড়াচ্ছি সেই শিক্ষকের যে ফিডব্যাক যদি না হয় তাহলে কিন্তু সেই বিষয়বস্তু ডেভেলপমেন্ট কিন্তু হওয়া সম্ভব না। তাহলে ফিডব্যাক কিন্তু এটা ভীষণভাবে জরুরি কোনো কিছু টেস্ট নেওয়ার জন্য। ছাত্রছাত্রীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি অর্থাৎ মোটিভেশন যদি ডেভেলপ করা হয়, বিভিন্ন প্রকার মক টেস্ট তোমাদেরকে নেওয়া হবে। তার মধ্যে কি হবে, মক টেস্ট নেওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে ঘাটতি, তোমাদের মধ্যে একটা মোটিভেশন তৈরি হবে, যে কোনো একটা প্রশ্ন পারলে না সেই প্রশ্নটাকে জানার চেষ্টা করবে, নতুন নতুন প্রশ্ন, তাহলে এই কারণের জন্য হতে পারে। আর কি হচ্ছে, তোমাদের মধ্যে যে প্রবলেম গুলো থাকবে, অর্থাৎ এই যে মক টেস্টে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য টেস্ট মেজারমেন্টের প্রয়োজন। আর কি হচ্ছে, বিভিন্ন প্রকার গবেষণা, ধরো রিসার্চ পারপাস, বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করার জন্য ভীষণভাবে দরকার। কার্যকরী শিখন পদ্ধতি অর্থাৎ টিচিং করার জন্য একটা টিচিং মেথড দরকার। যে টিচিং মেথডের মধ্যে কোন মেথডটা কোন ধরনের টিচিং এর জন্য ভীষণ কার্যকরী, যে বিভিন্ন প্রকার যে টিচিং মেথড আছে, লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, ওরাল মেথড, হোল পার্ট হোল মেথড, তাহলে কখন আমরা কোন মেথডটাকে ব্যবহার করব সেটা জানার জন্য কিন্তু এই টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশনে কিন্তু ভীষণভাবে জরুরি। এবং সবশেষ কি বলেছি, ভবিষ্যৎ পারফরমেন্সের পূর্বাভাস, অর্থাৎ আগামী দিনে জন্য ভবিষ্যৎ পারফরমেন্সে কোনো প্রেডিকশন তুমি যদি করতে চাও তাহলে কিন্তু এই টেস্ট মেজারমেন্ট ভীষণভাবে জরুরি। এখন এই যে সাব টপিক যেটা ছিল, দেখো ডেফিনেশন অফ টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশন, ক্রাইটেরিয়া অফ এ গুড টেস্ট, নিড ইম্পর্টেন্স অফ টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশন, এটা কিন্তু আমাদের অলরেডি আমরা মোটামুটি একটা খুব বেশি ডিপলি না হলেও একটা ওভারঅল কনসেপ্ট বা ওভারঅল ধারণা আমি দিলাম। এবং তোমাদের সুবিধার যাতে এই যে বিষয়টা সাব টপিক হলো, এখানে শুধুমাত্র সেই টপিক থেকেই এমসিকিউ করা আছে, এর বাইরে কোথাও থেকে এমসিকিউ করা নেই, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে অসুবিধা হয় সেই জন্য আলাদা করে করা আছে। আমি এই এমসিকিউ গুলো নিয়ে বলবো না, এখানে সঠিক উত্তর দেওয়া আছে, তোমরা সেগুলো বাড়িতে আমি এটা পাঠিয়ে দেবো, তোমরা সেটা বাড়িতে পড়বে। আমাদের পরবর্তী মক টেস্টে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে। আমরা ক্লাসের শেষে যেগুলো পড়ানো আছে সেখান থেকে কুইজ আকারে বিভিন্ন প্রকার প্রশ্ন আছে, সেগুলো আমরা করব। এখানে দেখো টোটাল এই ইউনিট থেকে প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন, কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেরকম করে প্রায় তোমাদের কাছে এখানে প্রশ্ন দেওয়া আছে 150 না 200 মতো দেওয়া আছে। হ্যাঁ, 200 মতো প্রশ্ন দেওয়া আছে। এই 200 মতো প্রশ্নটা মানে কি, বিভিন্ন ধরনের ভাবে প্রশ্ন দেওয়া আছে, যাতে তোমাদের কোনো প্রকার যে টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশনের এই সাব টপিক থেকে যদি কোনো প্রশ্ন আসে যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়, সেই জন্য এখান থেকে ভ্যারাইটিস টাইপ অফ প্রশ্ন বিভিন্ন সোর্স থেকে কালেকশন করে এখানে দেওয়া আছে। আশা করি এগুলো পড়লে তোমাদের আর কোনো সমস্যা হবে না, এবং এর বাইরে বোধহয় সবই যা প্রশ্নের বাইরে থেকেও যদি কিছু আছে সবই এর সাথে ইন্টার রিলেশন পেয়ে যাবে, আশা করি কোনো সমস্যা হবে না।
এইবার আমরা চলে যাই আমাদের পরের সাব টপিক, যে মেজারমেন্ট অফ স্ট্রেংথ, এন্ডুরেন্স, এজিলিটি, ফ্লেক্সিবিলিটি, স্পিড, রিয়াকশন টাইম, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, বডি কম্পোজিশন, স্ট্রেংথ, এন্ডুরেন্স এন্ড পাওয়ার। যদিও এইগুলো আমরা স্ট্রেংথ, এন্ডুরেন্স, এজিলিটি এগুলো আমরা স্পোর্টস ট্রেনিং যখন পড়বো তখন আমরা এগুলো বিস্তারিত পড়বো। এখানে শুধু বলেছে মেজারমেন্ট অফ স্ট্রেংথ, অর্থাৎ স্ট্রেংথ তুমি কিভাবে মেজারমেন্ট করবে, এজিলিটি কিভাবে মেজারমেন্ট করবে, এই বিষয়গুলো বলা আছে। আমরা এখানে যেভাবে আমরা রেখেছি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ধরো মেজারমেন্ট অফ স্ট্রেংথ সেটা সম্পর্কে লিখেছি, যে স্ট্রেংথ কাকে বলে, সেগুলো ক প্রকার, সেগুলো মাপার জন্য আমরা কি কি টেস্ট নিতে পারি, এবং সেটা মাপার জন্য কোন ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার, সেগুলো কিসের সাহায্যে আমরা মাপবো, এবং এই মেজারমেন্ট স্ট্রেংথ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ করে 50-50 50টা করে এমসিকিউ রাখা আছে বিভিন্ন টাইপসের, যাতে তোমাদের মধ্যে কোনো প্রকার সমস্যা না হয়। তাহলে আমরা দেরি না করে আমরা শুরু করি। এই যে মেজারমেন্ট অফ স্ট্রেংথ, এটা বলতে কাকে বলে, স্ট্রেংথ আমরা কাকে বলি, দেখো নর্মাল আমি তোমাদেরকে বলি, স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স। সিম্পল কথা বলতে কি বুঝি, কোনো বাধার বিরুদ্ধে কাজ করার যে ক্ষমতা তাকেই আমরা স্ট্রেংথ বলবো। এই যে আমরা ডেইলি লাইফে কথা বলছি, হাঁটছি, চলছি, খাচ্ছি, এভরিথিং যা কিছু করছি সেটাই হচ্ছে কি আমাদের স্ট্রেংথ। এখানে তাই কথাটা লেখা আছে, স্ট্রেংথ হলো শরীরের কোনো একটি পেশি বা পেশিগুচ্ছের সর্বাধিক বল প্রয়োগ করার ক্ষমতা। অর্থাৎ এই যে ধরো আমি যখন হাঁটছি তখন আমাদের শরীরে অনেকগুলো মাসেল ইনভলভ হচ্ছে, আবার যখন আমি শুধুমাত্র বসে স্ট্যাটিক কোনো কন্ডিশনে শুধুমাত্র হাতটা তুলছি বা একটা ফিঙ্গার আমি নাড়াচ্ছি, তাহলে কি যে একটা ফিঙ্গার নাড়াচ্ছি মানে কি এখানে সিঙ্গেল মাসেল, তাহলে কখনো একটা পেশি হতে পারে, একাধিক পেশি বল প্রয়োগ করার কথা, বল মানে কি শক্তি প্রয়োগ করার যে ক্ষমতা, তাকে আমরা কি বলবো, স্ট্রেংথ। এই জন্য সিঙ্গেল লেখা আছে। সরি, কারেন্টটাকে লোডশেডিং হয়ে গেল, তোমরা যদি লোডশেডিং হয়ে যায় একটু ওয়েট করবে, আমি তোমাদেরকে এই ল্যাপটপ এখন লোডশেডিং হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, আমি অন্য একটা ল্যাপটপে দেখছি, আমি এটাকে চালা শুরু করছি। আচ্ছা, যতক্ষণ চলছে আমরা বলতে থাকি। তাহলে দেখো এখানে স্ট্রেংথ বললো কি, যে কোনো একটা মাসেল বা একটা পেশি বা একাধিক পেশির বল প্রয়োগ করার ক্ষমতা, তাকে আমরা স্ট্রেংথ বলবো। এখন এই, সরি লোডশেডিং হয়ে গেছে, একটু তোমরা ওয়েট করো, আমি জাস্ট কেউ গ্রুপ থেকে লেফট হবে না, লোডশেডিং হয়ে গেছে, আমি অন্য একটা ল্যাপটপে এটাকে চালাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। আচ্ছা বেশ, না হলে আমরা এই ল্যাপটপটা আস্তে আস্তে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমরা বলো, যে পর্যন্ত পড়ানো হলো সেখান থেকে তোমাদের কোনো কোয়ারিজ, কোনো কিছু বুঝতে পারোনি এমন কিছু যদি থাকে একটু বলো, ততক্ষণে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। বলো, তোমাদের প্রত্যেকেই বলো, কথা বলতে হবে, কোনো কিছু বুঝতে না পারলে সেগুলো বলো তোমরা। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, গুড ক্রাইটেরিয়ার যেখানে আপনি বৈশিষ্ট্যগুলো বললেন, হুম। ওখানে কি নির্ভুলতা নির্ভুলতা বৈশিষ্ট্যটা কি অ্যাড করা যেতে পারে? তোমার নির্ভুলতা হচ্ছে এই যে যে আমাদের যে পয়েন্ট গুলো ছিল, একটা ছিল হচ্ছে তোমার ভ্যালিডিটি, মানে হচ্ছে কি বৈধতা, আর একটা ছিল তোমার রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে কি হচ্ছে নির্ভরযোগ্যতা। এখন নির্ভুলতা আমরা যখন বলবো, আর একটা ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি কথাটার অর্থ হচ্ছে নিরপেক্ষতা। এখন নির্ভুলতা তো এই পয়েন্টগুলোর আন্ডারেই তো চলে আসছে। আচ্ছা, আচ্ছা। এখন তোমার কাছে পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, যে ভ্যালিডিটি আমরা কখন বলবো, রিলায়েবিলিটি আমরা কাকে বলবো, অবজেক্টিভিটি আমরা কাকে বলবো। এই জায়গাগুলো পরিষ্কার, মাঝে মধ্যেই কিন্তু এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে, এবং আমিও তোমাদের যে পিপিটি পাঠাবো সেখানে বিস্তারিত প্রায় 200টা মতো প্রশ্ন আসে এই ভ্যালিডিটি, রিলায়েবিলিটি এই জাতীয় নিয়ে। সেখানে এখন এই ভ্যালিডিটি সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তবে কিন্তু এই রিলায়েবিলিটি বা অবজেক্টিভিটি এগুলো সম্পর্কে বোঝাটা কঠিন হয়ে যাবে। এখন এগুলোকে পড়বে, এই তিনটে হচ্ছে একটা আদর্শ টেস্টের বেসিক বা মাদার ক্যারেক্টারিস্টিক্স বলা হয় এই তিনটে পয়েন্টকে। আর বাদ বাকি যেগুলো আছে ধরো নর্মস, তারপরে সিম্পলিসিটি, ইকোনমি, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটি, সেগুলো কিন্তু সবই হচ্ছে এইগুলোর বাইরে আদার্স ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু মূলত মাথায় রাখবে হচ্ছে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটি। বেশ, কারেন্ট এসছে, আমি ল্যাপটপ
আমরা তাহলে স্ট্রেংথ আমরা কি বলেছিলাম যে কোনো বাধার বিরুদ্ধে কাজ করার ক্ষমতাকে আমরা স্ট্রেংথ বা শক্তি আমরা বলবো। এখন এখানে একটা ছকের সাহায্যে, খুব সিম্পল একটা ছকের সাহায্যে তোমাদের যে বিভিন্ন প্রকার শক্তির ধরন আছে সেইগুলো কাকে বলে, সেগুলো উদাহরণ এবং সেগুলো কিভাবে আমরা পরিমাপ করব তার যন্ত্র ইত্যাদি বিষয়গুলো এখানে দেওয়া আছে। আমরা সিম্পল বলি ম্যাক্সিমাল স্ট্রেংথ বা সর্বাধিক শক্তি আমরা কাকে কাকে কখন বলবো। সর্বাধিক শক্তি আমরা তখন তাকে বলবো যখন একবারে কোনো বাধার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার যে ক্ষমতা, যে স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, অর্থাৎ একবারের চেষ্টায় সর্বোচ্চ বাধা অতিক্রম যে ক্ষমতা, তখন আমরা তাকে ম্যাক্সিমাল স্ট্রেংথ বলবো। এটার উদাহরণ কি, যেমন বেঞ্চ প্রেস বা স্কোয়াট, এগুলোর মেজার করার জন্য হয় 1 RM, তোমরা নিশ্চয়ই নাম শুনবে 1 RM টেস্ট। এই 1 RM টেস্টের পুরো নাম হচ্ছে 1 রিপিটেশন ম্যাক্সিমাম। কথাটা এখানে কি বলছে, ধরো একবারে প্রচেষ্টায় সর্বোচ্চ বেশি কত কেজি ওজন তুমি তুলতে পারছো, সেটাই হচ্ছে তোমার এই ম্যাক্সিমাম টেস্ট পরিমাপ করা হয় 1 RM টেস্টের মাধ্যমে। এমসিকিউ কিন্তু আসতে পারে। এখন এই 1 RM টেস্ট জন্য বিভিন্ন যন্ত্র বা পদ্ধতিগুলোর নাম কি, বারবেল বা বিভিন্ন প্রকার ওজন প্লেট যেমন ডাম্বেল, বারবেল ইত্যাদি থাকে, সেগুলো কিসে মেজার করা হয়, কিলোগ্রামের দ্বারা মেজার করা হয়। মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম স্ট্রেংথ মেজার করা হয় কিলোগ্রামের দ্বারা, কেজি। এক্সপ্লোসিভ স্ট্রেংথ কি বলবো, বিস্ফোরক শক্তি। শুধু বিস্ফোরক শক্তি স্ট্রেংথের যে ডেফিনেশনটা আমরা পড়েছিলাম তার সাথে আমরা যুক্ত করব কি, স্পিড, অর্থাৎ কোনো বাধার বিরুদ্ধে, সর্বাধিক বাধার বিরুদ্ধে যখন আমরা কাজ করব, হ্যাঁ, কত অল্প সময়ে আমরা সেই কাজটাকে করতে পারবো, তখন আমরা তাকে বলবো এক্সপ্লোসিভ স্ট্রেংথ। যেমন ধরো এই যে লং জাম্প বা এই যে স্ট্যান্ডিং বট জাম্প বা শর্ট পট আমরা যখন ছুটছি, কত অল্প সময়ে ফোর্সফুলি ওটাকে তুমি এক্সিকিউট করতে পারছো, সেটাই হচ্ছে তোমার এক্সপ্লোসিভ স্ট্রেংথ। যেমন স্ট্যান্ডিং বট জাম্প, ভার্টিক্যাল জাম্প এক্সেট্রা, এগুলো হচ্ছে পরিমাপের টেস্ট। লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ সবাই হয়তো নাম শুনেছো। সেটা যন্ত্র কি, মেজারিং টেপ বা বিভিন্ন জাম্প মাপার যন্ত্র এক্সেট্রা। কিসে মেজার করা হয়, সেন্টিমিটার অর মিটার, আমি এখানে শুধুমাত্র সেন্টিমিটার লিখে রেখেছি, যার সাহায্যে পরিমাপ করা হয়। আর আছে কি স্ট্রেংথ এন্ডুরেন্স। স্ট্রেংথ এন্ডুরেন্স কাকে বলবো, এই যে দীর্ঘ সময় ধরে আমি কোনো বাধার বিরুদ্ধে কাজ করা যাওয়ার ক্ষমতাকে আমাদের স্ট্রেংথ এন্ডুরেন্স আমরা বলবো। যেমন পুশ আপ, পুল আপস, যেগুলো সিট আপস, এগুলোকে আমরা কি করি, স্ট্রেংথ এন্ডুরেন্স মেজার করার জন্য এই টেস্টগুলোকে ব্যবহার করি। এগুলো কিসের সাহায্যে মেজার করা হয়, রিপিটেশন বা সংখ্যা গণনার সাহায্যে। এবার স্ট্যাটিক স্ট্রেংথ আমরা কখন বলবো, যখন আমরা স্থির অবস্থায় কোনো বাধার বিরুদ্ধে কাজ করছি, অর্থাৎ তুমি কিছু দেয়ালে পুশ করছো বা এই দেয়ালকে ঠেলছো কোনো জায়গা দাঁড়িয়ে থেকে, যখন মাসেলস এর কোনো মুভমেন্ট হচ্ছে না, তখন আমরা তাকে বলবো স্ট্যাটিক স্ট্রেংথ। এই স্ট্যাটিক স্ট্রেংথ মাপার জন্য আমরা বিভিন্ন সময় আমরা কি করি, বিভিন্ন প্রকার হ্যান্ড গ্রিপ ডাইনামোমিটার আমরা ব্যবহার করি, যেটা গ্রিপ স্ট্রেংথ টেস্ট মেজার, স্ট্যাটিক স্ট্রেংথ মেজার করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আর একটা কি আছে, রিলেটিভ স্ট্রেংথ টেস্ট যাকে বলা হয়। রিলেটিভ স্ট্রেংথ সেটা আমরা কি করব, যে শরীরের যে আমাদের ওজন, সেই ওজনের তুলনায় আমি কত বেশি বল প্রয়োগ করার ক্ষমতা, অর্থাৎ আমার যা ওয়েট তার থেকে কত বেশি আমি বল প্রয়োগ করতে পারছি, তখন আমরা তাকে বলবো রিলেটিভ স্ট্রেংথ। রিলেটিভ স্ট্রেংথ সাধারণত মেজার করা হয় 1 RM টেস্টের মাধ্যমে, যেখানে তার ফর্মুলা হচ্ছে স্ট্রেংথ ডিভাইডেড বাই বডি ওয়েট, অর্থাৎ তুমি যত কিছু ওজন তুলতে পারছো সেটা ডিভাইডেড বাই তোমার বডি ওয়েট। দেখা হলো তোমার বডি ওয়েট হচ্ছে 60 কেজি, তুমি কোনো একটা ওজন তুললে হচ্ছে 80 কেজি, তাহলে তোমার এই 60 ÷ 80, এটা হচ্ছে যে স্কোরটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে তোমার রিলেটিভ স্ট্রেংথ। এটা সাধারণত যাদের বেশি ভালো, যারা হয়তো এই যে বিভিন্ন প্রকার কি বলে যে বডি বিল্ডিং করে, তাদের কিন্তু রিলেটিভ স্ট্রেংথ প্রচুর বেশি হয়। তারপরে দেখো এখানে একটা ছকের সাহায্যে কি করেছি, যে কিছু কিছু আমাদের শরীরের পেশি শক্তি মাপার জন্য আমরা কোন কোন ধরনের টেস্ট বা পরীক্ষা নিতে পারি, তার কতগুলো উপাদান দেওয়া আছে। যেমন ধরো মাসকুলার স্ট্রেংথ। মাসকুলার স্ট্রেংথ মাপার জন্য আমরা কি করি, পুশ আপ বা অ্যাবডোমিনাল কাল বা স্কোয়াট থার্স্ট ব্যবহার করি। আবার সহনশীলতা পেশি শক্তি, মাসকুলার এন্ডুরেন্স, তার জন্য আমরা কি করি, সাধারণত 1000 মিটার দৌড় বা রান অ্যান্ড ওয়াক টেস্ট আমরা করি। ফ্লেক্সিবিলিটির জন্য কি করি, সিট অ্যান্ড রিস্ট টেস্ট নিই। বডি মাস ইন্ডেক্স বিএমআই কি করি, শরীরের হাইট ওয়েটের অনুপাত আমরা বের করি, সেখানে ফর্মুলা আছে, তার মাধ্যমে আমরা করি। আর হচ্ছে কি ওয়েস্ট হিপ রেশিও, তা আমরা দিয়ে কি সাহায্য
কি ব্যবহার করি? সাধারণত আমাদের লোয়ার বডি পার্ট কোমর, তার পরিমাপের মাধ্যমে কিন্তু আমরা এই ওয়েস্ট হিপ রেশিও WHR আমরা কিন্তু নির্ণয় করে থাকি। এখন এই যে পেশি শক্তির যে পুশ আপ টেস্ট আমরা কিভাবে হয় সেগুলো এখানে কতগুলো কথা লেখা আছে, সেগুলো আমি আর বলছি না। এখানে দেখো এই যে পুশ আপ টেস্ট বা অ্যাবডোমিনাল কার্ল টেস্ট, এগুলো বিভিন্ন প্রকার টেস্টের নাম। সেই টেস্ট শরীরের কোন পার্টিকুলার মাসেলস এর স্ট্রেংথ মেজার করে তার সংক্ষিপ্ত পদ্ধতি, যন্ত্রপাতি ইত্যাদি এখানে একটা ছোট্ট চার্টের মধ্যে করা আছে, তাই তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। পুশ আপ টেস্ট কি করে? কোন অংশের আমাদের শক্তি, পেশি শক্তি মাপে? সাধারণত শরীরের উপরের অংশে বা আর্ম বা চেস্ট শোল্ডারের এই অংশের কিন্তু আমাদের পুশ আপ টেস্ট আমাদের পেশি শক্তি পরিমাপ করে। এর জন্য কি যন্ত্রপাতি দরকার? তেমন কোনো যন্ত্রপাতি দরকার নেই, ফ্লোর ম্যাট বা স্টপওয়াচ দরকার। অ্যাবডোমিনাল কার্ল টেস্ট যেটা কি করে, যেটাকে আমরা বলি সিট আপ, সাধারণত সেটা কি করে? পেটের পেশির আমাদের স্ট্রেংথ মাপা হয়। স্কোয়াট থাস্ট সেটা কি করে? শরীরের লেগ পাওয়ার, অর্থাৎ শরীরের যে নিচের অংশ সেটাকে তার স্ট্রেংথ মাপার জন্য হয়। পুলার টেস্ট কি করে? আপার ব্যাক আর্ম, যেটা হচ্ছে ধরো পুল আপ যখন যেটা ঝোলা, সেই টেস্টে কি করে? আপার ব্যাক আর্ম মাসেলস এর স্ট্রেংথ কিন্তু মেজার করে। গ্রিপ স্ট্রেংথ টেস্ট সেটা হচ্ছে হাতের হতে পারে, পায়ের হতে পারে, তার মাধ্যমে কিন্তু যে হ্যান্ড গ্রিপ ডাইনামোমিটার, যেখানে হাতের শক্তি মাপা হয়, যেটার ওজন হচ্ছে কিলোগ্রাম বা নিউটন। এখন এই যে যে স্ট্রেংথ আমরা যেটা পড়লাম, সেই স্ট্রেংথ থেকে এখানে বিভিন্ন প্রকার MCQ দেওয়া আছে, সেগুলো নিয়েও আমরা কোনো কথা বলছি না, কারণ পরবর্তী এগুলো তোমরা পড়ে নেবে, তোমাদেরকে পাঠানো হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে যাতে তোমাদেরকে কোনো প্রকার অসুবিধা না হয়। এর পরে যে পার্টটা ছিল স্ট্রেংথের পরেই যে মেজারমেন্ট অফ এন্ডুরেন্স। এন্ডুরেন্স আমরা সহনশীলতা বলতে কি বুঝবো? স্ট্রেংথ হচ্ছে কি আমাদের কোনো বাধার বিরুদ্ধে কাজ করা, আর এন্ডুরেন্স বলছে কত সময় দীর্ঘক্ষণ ধরে কাজ করার ক্ষমতা আমাদের ক্লান্তি ছাড়াই, অর্থাৎ আমাদের ফ্যাটিক আসবে না এমন অবস্থায় দীর্ঘক্ষণ ধরে কাজ চালিয়ে যাওয়ার যে ক্ষমতা, তাকেই আমরা কি বলবো? সহনশীলতা বা এন্ডুরেন্স। এখানে এন্ডুরেন্সের কতগুলো ধরন এখানে দেখো দেওয়া আছে, তার উপর গুলো তার ডেফিনেশন কাকে বলে এবং সেটা পরিমাপ করার জন্য কোন কোন ধরনের টেস্ট মেজার করা হয় সেখানে এখন দেওয়া আছে। দেখো কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স যেটা হচ্ছে হৃদযন্ত্রের সহনশীলতা পরিমাপ করার জন্য আমরা কি করি? 12 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট করি, বা কুপার টেস্ট করি, হার্বার্ডের টেস্ট বা বিপ টেস্ট কিন্তু আমরা কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স মেজার করার জন্য কিন্তু ব্যবহার করি। এইগুলো কিন্তু পুরো একদম মুখস্থ থাকা দরকার। কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স কোন কোন টেস্টের দ্বারা মাপা হয়, MCQ আসতেই পারে, যে কোনো একটা অপশন থাকবে তোমার কাছে। মাস্কুলার এন্ডুরেন্স হচ্ছে কোনো ধরো নির্দিষ্ট কোনো একটা পেশির এন্ডুরেন্স মাপার জন্য আমরা কি করি? পুশ আপ বা সিট আপস আমরা দিতে পারি। সিট আপ দিয়ে আমাদের অ্যাবডোমিনাল পেশির স্ট্রেংথ মাপা হয়। আবার লোকাল মাসেল এন্ডুরেন্স আমরা যখন কোনো স্থানীয় পেশির, অর্থাৎ স্পেসিফিক কোনো পেশির যখন আমরা করব, সেটা দেখো ওয়াল সিট রিস্ট টেস্ট করতে পারি বা আর্ম কার্ল টেস্ট করতে পারি। জেনারেল এন্ডুরেন্স টেস্টের জন্য আমরা কি করব? কুপার টেস্ট বা বিপ টেস্ট ব্যবহার করব। স্পিড এন্ডুরেন্স এর মাপার ক্ষেত্রে আমরা কি করব? রিপিটেড স্প্রিন্ট টেস্ট 400 মিটার 800 মিটার রান আমরা ব্যবহার করতে পারি। আর যে দুটো অ্যানারোবিক এন্ডুরেন্স আমরা যেটা মারার জন্য কি করব? অ্যানারোবিক এন্ডুরেন্স মাপা হয় কিন্তু 100 মিটার স্প্রিন্ট টেস্ট দিয়ে, মাথায় রাখতে হবে। আর অ্যারোবিক এন্ডুরেন্স টেস্টের জন্য আমরা কি করব? 12 মিনিট রান করব, বিপ টেস্ট বা ইয়ো টেস্ট আমরা ব্যবহার করব। এখন এই যে এন্ডুরেন্স আমরা পড়লাম, এন্ডুরেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স আর একটা হচ্ছে নর্মাল মাসকুলার এন্ডুরেন্স। একটা পেশির আর একটা হৃদযন্ত্রীয় সহনশীলতা পরিমাপ করা হয়। এখন কার্ডিওভাস্কুলার এফিসিয়েন্সি মাপার যে টেস্টগুলো, সেগুলো দেখো 12 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট, হার্বার্ড টেস্ট, বিপ টেস্ট ইত্যাদি। আর হচ্ছে মাসকুলার এন্ডুরেন্স মাপার জন্য সিট আপ বা পুশ আপ। ক্লিয়ার? এগুলো কিন্তু একদম মাথায় রাখবে, ভুলবে না। এখন এই MCQ আছে এই মাসকুলার এই এন্ডুরেন্স থেকে, এখানে প্রায় 50টা বিভিন্ন ধরনের এন্ডুরেন্সের উপর MCQ করানো আছে। তোমরা সেগুলো দেখে নেবে যাতে তোমাদের কোনো প্রকার অসুবিধা না হয়, সেই কারণে এখানে রাখা আছে। এরপরে যেটা আসে আমাদের মেজারমেন্ট অফ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ নমনীয়তা বলতে আমরা কি বুঝি? এই যে ফ্লেক্সিবিলিটি হলো যে আমাদের শরীরে যে বিভিন্ন প্রকার যে জয়েন্ট গুলো আছে, রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এই জয়েন্ট গুলোর কি হতে, জয়েন্ট গুলোর যে নড়াচড়ার ক্ষমতা, চলাচলের ক্ষমতাকে আমরা কি বলবো? ফ্লেক্সিবিলিটি। মানে কতটা ফ্লেক্সিবল, কতটা মুভমেন্ট করতে পারছে। সিম্পলি উদাহরণে যে শরীরটাকে সামনের দিকে
বাঁকানো বা হাতের জয়েন্টটাকে ঘোরানো, কতটা সেই জয়েন্টটাকে মুভ করছে তাকেই আমরা কি বলবো, ফ্লেক্সিবিলিটি। এখন এই ফ্লেক্সিবিলিটি মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি, একটা হচ্ছে ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। এখন স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি কখন বলবো, যে জয়েন্টটা কোনো স্ট্যাটিক কন্ডিশন অবস্থায় অর্থাৎ কোনো নির্দিষ্ট ফিক্সড পজিশনে রেখে সে কতটা মুভমেন্ট করতে পারছে। এই যে ধরো বিভিন্ন প্রকার যৌগিক এক্সারসাইজ আমরা করি, জয়েন্ট একটা ফিক্সড পজিশনে রেখে আমরা মুভ করছি, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি। ডাইনামিক ফ্লেক্সিবিলিটি কি বলবো, যখন আমরা চলমান অবস্থায় কতটা, যেমন এই যে আর্ম সুইং করছি বা আর্মটাকে রোটেশন করছি বা লেগটাকে কিক করছি, এই অবস্থায় কতটা সেটা এক্সটেনশন করতে পারছে, সেটাই হচ্ছে আমাদের ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। এখন এই ফ্লেক্সিবিলিটি কিভাবে মেজার করা হয়, এখানেও আমি সুন্দরভাবে কতগুলো একটা ছকের সাহায্যে তোমাদেরকে দেওয়া আছে, যে সিট অ্যান্ড রিস্ট টেস্ট, বিভিন্ন পরীক্ষার নামগুলো দেবো। সিট অ্যান্ড রিস্ট টেস্ট সেটা কিভাবে মেজার করা হয়, ফ্লেক্সিবিলিটি অফ লোয়ার ব্যাক অ্যান্ড হ্যামস্ট্রিং, আমাদের শরীরের নিচের অংশ বা পেছন দিকের নিচের অংশ বা হ্যামস্ট্রিং মাসেলস এর জন্য এই সিট অ্যান্ড রিস্ট টেস্টটা মেজার করা হয়, যেটার জন্য কি লাগে, একটা ফ্লেক্সিবিলিটি বক্স লাগে। আবার শোল্ডার ফ্লেক্সিবিলিটির জন্য যদি শোল্ডারে আমরা ফ্লেক্সিবিলিটি মেজার করতে যাই, তাহলে শোল্ডার জয়েন্ট ফ্লেক্সিবিলিটি টেস্ট নিতে হবে। আবার ব্যাক স্ট্রেস টেস্ট যদি আমরা কি করি, সেটা শোল্ডার এবং আর্ম ফ্লেক্সিবিলিটি মেজার করার জন্য পরিমাপ করা হয়। ট্রাঙ্ক ফ্লেক্সিবিলিটি যদি আমরা মেজার করতে যাই, তাহলে স্পাইনাল ফ্লেক্সিবিলিটি টেস্ট নিতে হবে। আবার ব্রিজ আপ টেস্ট যদি আমরা করি, স্পাইন অ্যান্ড হিপ ফ্লেক্সিবিলিটি টেস্ট আমরা করতে হবে। টো টাচ আমরা করে কিন্তু লোয়ার ব্যাক অ্যান্ড হ্যামস্ট্রিং মাসেলসের ফ্লেক্সিবিলিটি টেস্ট আমরা নিতে পারি। এখন এই টেস্ট নেওয়ার জন্য বেশ কিছু যন্ত্রপাতি আছে, যেগুলোকে আমরা অনেক সময় আমরা মাঝে মধ্যে শুনে থাকি, ফ্লেক্সিবিলিটি মাপা হয়। আহ, মাপা হয় কি হয়, ফ্লেক্সোমিটার নামক কোনো যন্ত্রের সাহায্যে। ঠিকই ওরকম আরো কিছু বেশ কিছু যন্ত্র আছে যেগুলো দিয়ে আমরা ফ্লেক্সিবিলিটি মাপতে পারি, তাকে অনেক সময় ফ্লেক্সিবিলিটি বক্স বা সিট অ্যান্ড ডিস্ক বক্স বলা হয়, বা মেজারিং টেপ বা স্কেলের সাহায্যে ব্যবহার করতে পারি, গনিওমিটারের সাহায্যে আমরা ব্যবহার করতে পারি, ইয়ারডেক্স বা বিভিন্ন প্রকার মিটার স্কেলের সাহায্যে কিন্তু আমরা সেই টেস্টটাকে ফ্লেক্সিবিলিটি ব্যবহার করতে পারি। ব্যবহারের কিছু উদ্দেশ্য আছে, সেগুলো আমি বলছি না, তোমরা এগুলোকে পড়ে নিও। এখানেও 50 এমসিকিউ করা আছে ফ্লেক্সিবিলিটির উপর, যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়। এরপর আমাদের যেটা ছিল স্পিড, মেজারমেন্ট অফ স্পিড, যেটা আলাদা একটা সাব টপিক ছিল। এখন স্পিড স্যার কাকে বলে, স্পিড হলো একটা এবিলিটি যেটা কি করছে, কোনো সার্টেন ডিস্টেন্সকে কভার করছে এত শর্টেস্ট পিরিয়ড অফ টাইম, মানে অল্প সময়ে তুমি কত বেশি দূরত্ব অতিক্রম করছো, সেই যে দূরত্ব অতিক্রম করার শর্টেস্ট পিরিয়ড অফ টাইমকেই আমরা কি বলবো, স্পিড। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার ক্ষমতাকে আমরা গতি বলবো। এখন গতিকে আমরা যদি যখন আমরা পড়বো, দেখবো গতিকে মূলত আমরা 5টি ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় রিঅ্যাকশন স্পিড, অ্যাক্সিলারেশন স্পিড, ম্যাক্সিমাম স্পিড, স্পিড এন্ডুরেন্স বা মুভমেন্ট স্পিড। এখন এই প্রত্যেকটার মানে যদি আমরা একটুখানি দেখে নিই, স্যার রিঅ্যাকশন স্পিড কাকে বলে। আমরা যখন রিঅ্যাকশন টাইম করবো, তখন আমরা যদিও বিস্তারিত বলবো, সিম্পল জেনে নাও। রিঅ্যাকশন স্পিড হচ্ছে কোনো একটা স্টিমুলাস তোমার কাছে আসলো, সেই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি রিঅ্যাক্ট করছো। তাহলে যে স্টিমুলাসটা তুমি সেটাকে গ্রহণ করলে, তোমার বিভিন্ন সেন্সারি ইনপুট দিয়ে গ্রহণ করে সেটা আমাদের তুমি সেটাকে গ্রহণ করার পরে পারসিভ করলে, করার পর তুমি রিঅ্যাক্ট করলে, তাহলে এইটা করতে একটা সময় লাগে। সেই স্টিমুলাস আর হচ্ছে তোমার রিয়াকশন করার মধ্যবর্তী সময়কে রিয়াকশন টাইম বা রিয়াকশন স্পিড আমরা বলবো। এই ধরো যা কোনো একটা স্প্রিন্টার 100 মিটার ব্লকে বসে আছে, তাকে অন ইওর মার্ক সেট গান ফায়ার, এই যে গান ফায়ার থেকে শুরু করে সে যখন ফার্স্ট হার্ডেল ছেড়ে ওই ফার্স্ট যখন স্টার্টিং ব্লক ছেড়ে উঠছে, এই মধ্যবর্তী সময়কে আমরা কি বলবো, রিয়াকশন স্পিড। এখানে দেখো কোনো সংকেতের পাওয়ার পর দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকেই আমরা রিয়াকশন স্পিড বলবো। অ্যাক্সিলারেশন স্পিড কি বলবো, অ্যাক্সিলারেশন সর্বোচ্চ গতি, যখন শূন্য গতি থেকে দ্রুত সর্বোচ্চ গতিতে অর্জন করার ক্ষমতা। ধরো তুমি বাইক চালাচ্ছ, এখন বাইক প্রথমে স্টার্ট দিয়েই তো তুমি গাড়ি 100-এ তুলতে পারো না। এখন কি করছো, গাড়িটা চলার পরে তুমি এইবার অ্যাক্সিলারেটর মুড়িয়ে দিলে, গাড়ির সর্বোচ্চ গতিতে যে ছোটার যে ক্ষমতা, অর্থাৎ তুমি যে শুরু থেকে তোমার কত তাড়াতাড়ি তুমি সর্বোচ্চ গতি, তোমার যা ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি আছে তার সর্বোচ্চ ক্ষমতা তুমি যখন পৌঁছাবে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন স্পিড।
এবার তাহলে স্যার ম্যাক্সিমাম স্পিড কোনটা? সর্বাধিক গতি। সর্বাধিক গতি হচ্ছে শরীরের সর্বোচ্চ গতি তুমি কতক্ষণ ধরে রাখতে পারছো। ধরো তুমি তোমার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 80 কিলোমিটার/আওয়ারে তুমি ছুটছো। এই 80 কিলোমিটারটাকে তুমি কতক্ষণ ধরে তুমি সেটাকে তুলতে পারছো, ধরে রাখতে পারছো, সেই ধরে রাখার ক্ষমতাকেই তোমাকে বলছে ম্যাক্সিমাম স্পিড। আর স্পিড এন্ডুরেন্সটা কি? স্পিড এন্ডুরেন্স বলছে দীর্ঘ সময় ধরে গতি ধরে রাখার ক্ষমতা। অর্থাৎ তুমি একটা গতিকে কতক্ষণ ধরে তুমি সেটাকে ধরে রাখতে পারছো, দীর্ঘ সময় ধরে তুমি একটা ওয়ার্ক চালিয়ে যাচ্ছ, সেই যে দীর্ঘ সময় ধরে ওয়ার্ক চালিয়ে যাওয়ার ক্ষমতাকে আমরা এন্ডুরেন্স বলবো। কেন? এন্ডুরেন্স আছে মানেই আমাদের বুঝতে হবে এটা দীর্ঘ সময় ধরে চলবে। আর মুভমেন্ট স্পিড আমরা কখন বলবো? যে শরীরের কোনো নির্দিষ্ট একটা পার্টিকুলার কাজ, পার্টিকুলার ওয়ার্ক বা পার্টিকুলার একটা নির্দিষ্ট অর্গানকে দ্রুত চলাচল করার ক্ষমতাকে আমরা কি বলবো? মুভমেন্ট স্পিড। এখানে দেখো লেখা আছে আর্ম স্পিড ইন বক্সিং। ধরো বক্সিং এ যখন আমরা পাঞ্চ করছি, এই যে পাঞ্চ করাটা কত ফাস্ট আমি এই মুভমেন্টটাকে করতে পারছি, সেটাই হচ্ছে আমার মুভমেন্ট স্পিড। এখন এই বিভিন্ন প্রকার যে টেস্টগুলো আছে, অ্যাক্সেলারেশন স্পিড, ম্যাক্সিমাম স্পিড, এগুলোকে আমরা মেজার করব কি করে? এখানে তার কতগুলো টেস্টের নাম দেওয়া আছে। দেখো অ্যাক্সেলারেশন স্পিড আমরা মেজার করব 30 মিটার স্প্রিন্ট টেস্ট দিয়ে, মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম স্পিড কি করব? 50 ইয়ার্ড ড্যাশ বা 50 মিটার ড্যাশ দিয়ে। ম্যাক্সিমাম স্পিড এছাড়াও মেজার করা যায় 100 মিটার স্প্রিন্ট টেস্ট দিয়ে। স্পিড এজিলিটি মেজার করবো কি দিয়ে? ষাটের নাম দিয়ে। আর টপ স্পিড মেজার করব ফ্লাইং 30 মিটার টেস্ট এর মাধ্যমে। ক্লিয়ার? এই স্পিড থেকেও এখানে প্রায় 50টা এমসিকিউ বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে দেওয়া আছে। সেগুলো আমরা বলছি না, তোমরা এগুলোকে কিন্তু পড়ে নেবে এবং এগুলো থেকেই শুক্রবার দিন যে তোমাদের মক টেস্টের ক্লাস আছে, সেই মক টেস্ট কিন্তু এখান থেকে আসবে। নেক্সট আসছে মেজারমেন্ট অফ রিয়াকশন টাইম। তাহলে আমরা এর আগেই একটু আগেই রিয়াকশন টাইম আমরা কি বলছিলাম? প্রতিক্রিয়ার সময়। অর্থাৎ কোনো একটা স্টিমুলাস তুমি পাচ্ছ, সেই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি রিয়াক্ট করছো। তাহলে স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি যে রিয়াক্ট করছো, এই রিয়াক্ট করার মধ্যবর্তী সময়কে আমরা বলবো রিয়াকশন টাইম বা রিয়াকশন এবিলিটি। এখন এই রিয়াকশন টাইম যত যার ভালো হবে, সেই স্পোর্টসম্যান তত বেশি ভালো হবে। কারণ এখন দেখো তুমি 100 মিটার ব্লকে বসে আছো, তুমি যখন স্টার্টিং ব্লকে বসে থাকার যখন অন ইউর মার্ক সেট বলে গান ফায়ার হলো, তুমি দেখা হলো একটা 10 মাইক্রো সেকেন্ড সময় নিয়ে নিলে, কেউ নিলে ধরো 1 মাইক্রো সেকেন্ড। তাহলে যে কম সময় নেবে সে তত তাড়াতাড়ি সেই কাজটাকে কমপ্লিট করতে পারবে। তাহলে এই মুভমেন্ট অর্থাৎ এই রিয়াকশন টাইম যত কম হবে, তত কিন্তু আমাদের স্পোর্টস পারফরমেন্সের ক্ষেত্রে ভালো। এখন এই রিয়াকশন টাইম কিন্তু মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিম্পল রিয়াকশন টাইম, একটা হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন টাইম। এখন সিম্পল রিয়াকশন টাইম আমরা কাকে বলবো? সিম্পল রিয়াকশন টাইম হচ্ছে তোমার কাছে কি ধরনের স্টিমুলাস আসছে, তুমি সেই স্টিমুলাসটা যখন তুমি জানবে যে হ্যাঁ আমার কাছে এই ধরনের স্টিমুলাস আসছে, অর্থাৎ তুমি 100 মিটার ব্লকে বসে আছো, তুমি জানছো তোমার কাছে অন ইউর মার্ক সেট গান ফায়ার হলেই তোমাকে ছুটতে হবে, কারণ এই স্টিমুলাসটা তুমি জানো, তার পরিপ্রেক্ষিতে তুমি মুভমেন্ট করছো, তখন আমরা তাকে বলবো সিম্পল রিয়াকশন টাইম। কমপ্লেক্স রিয়াকশন টাইম আমরা কখন বলবো? কমপ্লেক্স রিয়াকশন টাইম আমরা যখন বলবো যে আমার কাছে কোন ধরনের রিয়াকশন আসবে, কোন ধরনের স্টিমুলাস আসবে, যার পরিপ্রেক্ষিতে আমাকে রিয়াক্ট করতে হবে, সেই স্টিমুলাসের সম্পর্কে তোমার কোনো প্রকার ধারণা নেই, তখন তাকে আমরা বলবো কমপ্লেক্স রিয়াকশন টাইম। আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো একটা ফুটবলের গোলকিপার ফুটবল গোলপোস্টে দাঁড়িয়ে আছে, পেনাল্টি কিক হচ্ছে, পেনাল্টি কিকের সময় ফুটবলের গোলকিপার সে কিন্তু জানে না তার কাছে স্টিমুলাস বলটা ডান দিকে আসবে না বাম দিকে আসবে, বলটা নিচে আসবে না বলটা উপর দিয়ে যাবে, সে কিন্তু কোনো কিছুই আননোন। রেফারি সিগন্যাল দিল, সিগন্যালের সাথে বলটাকে স্টিমুলাসটা তার কাছে আসছে, দেখা যাচ্ছে অনেক সময় কোনো একজন যে ফুটবলার গোলকিপার থাকে, বল যাচ্ছে রাইট সাইড, সে গেল লেফট সাইড জাম্প করলো, আবার বল গেল লেফট সাইড, সে রাইট সাইড জাম্প করছে। তার মানে কি, তার কাছে একটা আননোন স্টিমুলাসের এগেইনস্টে সে রিয়াক্ট করছে, তখন আমরা তাকে বলবো কমপ্লেক্স রিয়াকশন টাইম। সেই কথাগুলো এখানে লেখা আছে। আর একটা দেখো রিয়াকশন টাইম আমরা অনেক সময় রিয়াকশন টাইমার নামক যে যন্ত্র আছে তার সাহায্যে ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে চয়েস রিয়াকশন টাইম। অর্থাৎ এখানে যে স্টিমুলাস একাধিক স্টিমুলাস থাকবে এবং একাধিক স্টিমুলাসকে তুমি যেটা রেসপন্স করবে, সেই রেসপন্সকে কি করবে,
সেই পার্টিসিপেন্টকে বেছে নিতে হবে কোন ধরনের ওই স্টিমুলাস থেকে তাকে পার্টিকুলার রেসপন্সটাকে করবে। যেমন ধরো এই যে ধরো ট্রাফিক সিগন্যালে যে বিভিন্ন প্রকার আলো জ্বলে, সবুজ, লাল, নীল, তাহলে কোন আলো দিয়ে তুমি কি ধরনের মুভমেন্ট করবে সেটাকে আমরা সরি চয়েস রিয়াকশন টাইম হচ্ছে ধরো এই যে ফুটবল খেলার যে গতি প্রকৃতি যে হ্যাঁ বলুন। এটা তো আমি এই মুহূর্তে আচ্ছা বেশ। এই যে ফুটবল খেলার যে বিপক্ষ খেলোয়াড় কোন দিকে বল নিয়ে যাচ্ছে, কিভাবে বল নিয়ে যাচ্ছে, সমস্ত নির্ভর করছে যে ডান দিকে যাবে না বাম দিকে যাবে। তোমার কাছে একাধিক স্টিমুলাস আছে, তোমায় কিন্তু ডিসাইড করতে হবে। তো এটা হচ্ছে চয়েস রিয়াকশন টাইম। আর ডিসক্রিমিনেশন রিয়াকশন টাইম মানে কি, এখানে স্টিমুলাস ভ্যারাইটিজ স্টিমুলাস থাকবে, কিন্তু শুধুমাত্র পার্টিকুলার একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতেই তোমাকে প্রতিক্রিয়া জানাতে হবে। ধরো কোনো একটা তুমি স্টিমুলার যখন এই ধরো তুমি কোনো একটা রিয়াকশন টাইমার, যে ডিজিটাল রিয়াকশন টাইমার নামক যন্ত্র আছে, সেখানে তুমি বসে আছো, তোমাকে বলা হলো যে এখানে ভ্যারাইটিস অফ লাইট আছে বা সাউন্ড আছে, শুধুমাত্র গ্রিন লাইট জ্বললেই তুমি সেখানে হাত দেবে। ক্লিয়ার? তাহলে এখানে কি ভ্যারাইটিস অফ স্টিমুলাস আছে, তোমার সাথে লাল, নীল, হলুদ, সবুজ আলো জ্বলছে, তুমি সেখান থেকে পার্টিকুলার যে কোনো একটা জ্বললেই তুমি রিয়াক্ট করবে। তো সেটাকে বলবো কি ডিসক্রিমিনেশন রিয়াকশন টাইম। তাহলে এই আবার কমপ্লেক্স রিয়াকশন টাইম কি বলেছে, স্টিমুলাস আসবে, রেসপন্স দুটোই জটিল, তুমি জানো না কোন ধরনের রেসপন্স তোমাকে নিতে হবে, তখন তাকে আমরা বলবো কমপ্লেক্স। এখানে দেখো সিম্পল একটা স্টকের সাহায্যে বোঝাতে দেওয়া আছে যে দেখো সিম্পল রিয়াকশন টাইমে স্টিমুলাসের সংখ্যা একটাই। সিম্পল, আমি জানি কি ধরনের স্টিমুলাস আসবে, রেসপন্সের সংখ্যাও কিন্তু একটা। চয়েস রিয়াকশন টাইম কি করতে, সেখানে স্টিমুলাস কিন্তু ভ্যারাইটিস হতে পারে। আবার রেসপন্স সেখানে কি হতে পারে, এটা মাল্টিপল হতে পারে, একটা হতে পারে। কি সেট করছে, সে কি একটা সেট করবে বা দুটো আলো জ্বললে তোমাকে গ্রিন রেড দুটোতেই হাত দিতে হবে, সেই জন্য এখানে মাল্টিপল অর একটা হওয়া উচিত ছিল। ডিসক্রিমিনেশনে কি হবে, স্টিমুলাস ভ্যারাইটিস স্টিমুলাস, আবার রেসপন্স কি হবে, স্পেসিফিক রেসপন্স তোমাকে দিতে হবে। আর কমপ্লেক্সের ক্ষেত্রে মাল্টিপল তোমাকে রিয়াকশন স্টিমুলাস, মাল্টিপল তোমাকে রেসপন্স তোমাকে করতে হচ্ছে। এই হচ্ছে সিম্পল করে মনে রাখার জন্য একটা ছকের সাহায্যে দেওয়া আছে। এখন এই রিয়াকশন টাইম থেকেও এখানে 50টা মতো এমসিকিউ এখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে, ভালো করে পড়ে নেবে। এইবার আসি আমাদের মেজারমেন্ট অফ ব্যালেন্স বলতে আমরা কি বুঝি। ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য, অর্থাৎ আমাদের শরীরের যে স্ট্যাটিক কন্ডিশন বা ডাইনামিক কন্ডিশনে একটা নিজেকে নিয়ন্ত্রণে রাখার যে ক্ষমতা, সেই ক্ষমতাকেই আমরা কি বলবো, ব্যালেন্স। ব্যালেন্স ইজ দ্য এবিলিটি, একটা সক্ষমতা, ঠিক কি করছে, টু মেনটেন দ্য বডি পজিশন ওয়েদার স্টেশনারি অর মুভিং ওভার বেস সাপোর্ট উইদাউট ফলিং। অর্থাৎ তুমি নির্দিষ্ট একটা পজিশনে, সেটা হতে পারে স্ট্যাটিক, হতে পারে ডাইনামিক, এই অবস্থায় কতক্ষণে শরীরের ভারসাম্যকে তুমি রক্ষা করছো, সেই রক্ষা করার ক্ষমতাকেই বলা হবে ব্যালেন্স এবিলিটি। এই ব্যালেন্সও দেখা যাচ্ছে মূলত দুই প্রকার, স্ট্যাটিক ব্যালেন্স, ডাইনামিক ব্যালেন্স। এখন স্ট্যাটিক ব্যালেন্স এই স্থির ভারসাম্য, এখানে কি বলেছে যে উদাহরণ হিসাবে যে বিভিন্ন প্রকার আমরা যৌগিক পশ্চার করি বা জিমনাস্টিক্স আমরা করি, কিন্তু একটা স্টেশনারি পজিশনকে আমরা হোল্ড করি জিমনাস্টিক্সে বা যৌগিক এক্সারসাইজে বিভিন্ন একটা পশ্চার আমরা হোল্ড করি, সেগুলো সবই আমাদের স্ট্যাটিক ব্যালেন্স এবিলিটি। ডাইনামিক ব্যালেন্স কি, যে আমরা হাঁটছি, চলছি, দৌড়াচ্ছি বা বিভিন্ন প্রকার পারফরমেন্স করছি, সেই অবস্থায় আমাদের শরীরের যে ভারসাম্যকে রক্ষা করার ক্ষমতাকে আমরা বলবো ডাইনামিক এবিলিটি বা ব্যালেন্স এবিলিটি। এখন এই ব্যালেন্স মেজার করার জন্য বেশ কিছু টেস্ট আছে, সেগুলোর নাম যদি আমরা দেখি, সব থেকে পরিচিত এবং জনপ্রিয় টেস্ট ছাত্রছাত্রীদের জন্য সেটা হচ্ছে স্টক স্ট্যান্ড টেস্ট, যেটার সাহায্যে কি মাপা করে, স্ট্যাটিক ব্যালেন্স। কিভাবে করে তার পদ্ধতি এখানে এক লাইনে লেখা আছে, আমি সেটাকে পড়ছি না। তারপরে কি আছে, ফিলিমগো ব্যালেন্স টেস্ট, যেটাও কি করে, সেটাও একটা স্ট্যাটিক ব্যালেন্স নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। বিম ওয়াক টেস্ট, এখানে দেখো বিম ওয়াক টেস্ট কি করবে, ডাইনামিক ব্যালেন্স। আবার ডাইনামিক ব্যালেন্সের জন্য ওয়াই ব্যালেন্স টেস্ট ব্যবহার করতে পারা যায়। আবার ব্যালেন্স ইরোর স্কোরিং সিস্টেম বিইএস, যেখানে যেটার মাধ্যমে বোথ ডাইনামিক এবং স্ট্যাটিক ব্যালেন্স নির্ণয় করা যায়। ক্লিয়ার? এখানেও ব্যালেন্স থেকে 50টা মতো এমসিকিউ দেওয়া আছে বিভিন্ন ধরনের, সেগুলোকে তোমরা ভালো করে পড়ে নেবে। এইবার আসি কোঅর্ডিনেশন বলতে আমরা কি বুঝবো। দেখো কোঅর্ডিনেশন হচ্ছে
আমাদের একটা এমন একটা অ্যাবিলিটি যেটা আমাদের ডিফারেন্ট যে বডি পার্টস গুলো আছে সেই বডি পার্টস গুলো কি করবে, ওয়ার্ক করবে, সেগুলো স্মুথলি ওয়ার্ক করবে এবং এফিসিয়েন্টলি ওয়ার্ক করবে এবং অ্যাকুরেটলি ওয়ার্ক করার যে ক্ষমতা, তখনই আমরা তাকে বলবো কোঅর্ডিনেশন এবিলিটি বা কোঅর্ডিনেশন। অর্থাৎ শরীরের যে বিভিন্ন অঙ্গ সঞ্চালন ও ইন্দ্রিয় কাজের মধ্যে এবং নির্দিষ্ট সময়কে বজায় রেখে কার্য সম্পাদন করার ক্ষমতা। অর্থাৎ শরীরে যে আমাদের ডিফারেন্ট যে বডি পার্টস আছে সেই বডি পার্টস গুলো একসাথে কাজ করবে, কিভাবে কাজ করবে, অ্যাকুরেটলি কাজ করবে, এফিসিয়েন্টলি কাজ করবে, এফেক্টিভলি কাজ করার যে ক্ষমতা, তাকেই আমরা কি বলবো, কোঅর্ডিনেশন। এখনো বিভিন্ন প্রকার কোঅর্ডিনেশন আছে, যেমন ধরো আই হ্যান্ড কোঅর্ডিনেশন, আই ফুট কোঅর্ডিনেশন, হোল বডি কোঅর্ডিনেশন। এইগুলো তার উদাহরণ দেখো, আই হ্যান্ড কোঅর্ডিনেশন আমরা কিভাবে করি, বল ক্যাচিং বা ব্যাডমিন্টনের শট, এখানে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, কোনো কিছুকে দেখছি, দেখার পরে সেটাকে আমরা করছি, তার মধ্যে একটা সম্পর্ক আছে। আই ফুট কোঅর্ডিনেশন যেখানে ফুটবল কিকিং বা ডিবলিং, যদি ভালো করে না দেখি তাহলে কি ডিবলিং হবে, হবে না। হোল বডি কোঅর্ডিনেশন বিভিন্ন প্রকার, দেখো জিমন্যাস্টিক, রুডিং বা ড্যান্সিং, সেখানে কি করছি, ড্যান্স করতে গেলে আমরা জানি কোঅর্ডিনেশন, বা অ্যারোবিক্স বা জুম্বা, এগুলো করতে গেলে কি হয়, আমাদের হোল বডির একটা কোঅর্ডিনেশন দরকার। বা এই যে আমাদের ধরো ফিজিক্যাল এডুকেশনের ফার্স্ট বিপিএড কোর্সে, বেসিক কোর্সে কি হয়, বিভিন্ন প্রকার জেনারেল অ্যাক্টিভিটি করানো হয়, ধরো ক্যালিস্থেনিক্স, ডাম্বেল, লেজিম, পোল ইত্যাদি। এই ডিলগুলো কেন করানো হচ্ছে, তোমাদের মধ্যে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশনকে ডেভেলপ করা, হোল বডির একটা কোঅর্ডিনেশনকে ডেভেলপ করানোর জন্য কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করানো হয়। এখন এই কোঅর্ডিনেশন মেজারমেন্ট করার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট টেস্ট যেগুলো আছে সেগুলোকে আমরা যদি একটু দেখে নিই, এই টেস্টগুলো কি ধরনের কি মেজার করে। যদি আমরা হ্যান্ড আই কোঅর্ডিনেশন মেজার করতে চাই, তাহলে আমাদের দেখো ওয়াল টস টেস্ট বা অল্টারনেটিভ হ্যান্ড টু ওয়াল টেস্ট আমরা মেজার করতে পারি। সেটা কি করে, একটা ওয়াল থেকে একটা 1 মিটার বা 3 মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে 30 সেকেন্ডের মধ্যে অল্টারনেটিভ বল, একটা টেনিস বল দেয়ালে ছুড়ে সেটাকে ক্যাচ যে হাতে ধরা হয়, অপর হ্যান্ড থেকে ছুড়ে অপর হ্যান্ড দিয়ে ধরতে হয়, সেই টেস্টটা করা হয়। আবার রিয়াকশন এন্ড কোঅর্ডিনেশন, এই দুটো যদি আমরা একসাথে মেজার করতে চাই, বল ক্যাচিং টেস্ট আছে। আবার স্পিড এবং আপার লিম কোঅর্ডিনেশন করলে প্লেট টেপিং টেস্ট আছে। আই ফুট কোঅর্ডিনেশনের জন্য আই ফুট কোঅর্ডিনেশন টেস্ট আছে। আবার আই হ্যান্ড কোঅর্ডিনেশনের জন্য আই হ্যান্ড কোঅর্ডিনেশনের টেস্ট আছে, যেটা থ্রো করবে এবং ক্যাচ করবে। এখন এই যে কোঅর্ডিনেশন, সেখান থেকেও এখানে 50 মতো কোশ্চেন এখানে রাখা আছে, যেগুলো তোমরা করে নেবে, তাহলে তোমাদের মধ্যে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এইবার আসি আমাদের পরের পার্টে, বডি কম্পোজিশন। মেজারমেন্ট অফ বডি কম্পোজিশন কিভাবে মেজার করা হবে। আগে জানতে হবে বডি কম্পোজিশনটা কি। বডি কম্পোজিশন মানে হচ্ছে সাধারণত আমাদের শরীরের গঠন, অর্থাৎ বডি কম্পোজিশন হচ্ছে আমাদের শরীরের ভিতর যে বডি ফ্যাট পার্সেন্টেজ, লিন বডি মাস, ফ্যাট বডি মাস এবং যে বিভিন্ন প্রকার যে মাসেল, বোন এবং যে ওয়াটার ইত্যাদি থাকে, তার অনুপাতকেই আমরা বলবো কি বডি কম্পোজিশন। এখন এই বডি কম্পোজিশনের কতগুলো কম্পোনেন্ট আছে, সেগুলো কি কি, ফ্যাট মাস, ফ্যাট মাস বলতে আমাদের শরীরে কত পরিমাণ ফ্যাট আছে, লিন বডি মাস, কত পরিমাণ মাসেল আছে, বোন মাস, কতগুলো হাড়ের যে গুলো আছে সেটা মেজার করার জন্য, ওয়াটার কম্পোনেন্ট শরীরে জলের পরিমাণ কতটা, এইগুলো হচ্ছে সব বডি কম্পোজিশনের এক একটা উপাদান। এখন এইগুলো মেজার করা সব থেকে সহজ এবং সব থেকে ইজিয়েস্ট টেকনিক হচ্ছে আমাদের কি, এক হচ্ছে আমরা বিএমআই দিয়ে মেজার করতে পারি, যেখানে হাইট ওয়েট দিয়েই আমরা এই বডি কম্পোজিশন মেজার করা যায়। আর একটা অল্টারনেটিভ সহজ পদ্ধতি, যেটা সাধারণত বেশিরভাগ আমাদের স্কুল কলেজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে স্কিন ফোল্ড ক্যালিপারের সাহায্যে, যেটাকে আমরা স্কিন ফোল্ড মেজারমেন্ট করি। সেখানে বিভিন্ন প্রকার বডি ফ্যাট, শরীরের বিভিন্ন অংশের ফ্যাট গুলোকে আমরাকে নিয়ে সেগুলোকে আমরা বডি কম্পোজিশন ব্যবহার করি। এর বাইরেও বেশ কিছু টেস্ট আছে যেগুলোর নাম তোমাদের জানা দরকার, যেটা হচ্ছে বায়ো ইলেকট্রিক্যাল ইন্ডিপেন্ডেন্স অ্যানালিসিস, বিআইএ নাম হিসাবে পরিচিত, বা হাইড্রোস্টিং ওয়েনিং, তারপরে হচ্ছে ডুয়েল এক্সরে, ডুয়েল এনার্জি এক্সরে দিয়েই কিন্তু আমাদের এই টেস্ট করা হয়। এছাড়াও বুট প্যাড নামক একটা ইয়ার ডিসপ্লেসমেন্ট, এটা প্লেথমোসমোগ্রাফি, যার মাধ্যমে কিন্তু এই বডি কম্পোজিশন মেজার করা হয়। এগুলো সাধারণত মেডিকেলে ব্যবহার করা হয়। আমাদের ফিজিক্যাল এডুকেশন ফিল্ডে মূলত স্কিন ফোল্ড ক্যালিপার, বিএমআই দ্বারাই কিন্তু মূলত ব্যবহার করা হয়। এখন এই বিএমআই যখন আমরা বললাম, এই বডি কম্পোজিশন মেজার করার জন্য যে ইউনিট গুলো আছে, দেখো শরীর যেটা বেরোয় সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ বডি ফ্যাট, বডি মাস, ফ্যাট মাস হচ্ছে কিলোগ্রাম, আর বিএমআই এর ফর্মুলা কি, কেজি পার মিটার স্কোয়ার। ক্লিয়ার?
এখন এই পরীক্ষায় মাঝে মধ্যে আসে বিএমআই এর ফর্মুলা কি? বিএমআই নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ওয়েট ইন কেজি, অর্থাৎ তুমি যে ওয়েটটাকে নেবে সেটা কেজিতে নির্ণয় করবে, ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, মানে হাইট যেটা নেবে সেটাকে মিটার স্কোয়ারে তুমি নেবে। প্রথমে মিটার নিলে সেটাকে স্কোয়ার করে দিয়ে ডিভাইডেড করে দিলেই হবে। এখন এই বিএমআই চারটা তোমাদের ভীষণভাবে মনে রাখার দরকার, যে কোন বিএমআই থেকে তোমরা যে প্রাপ্ত স্কোর গুলো পাবে, কোনটাকে আন্ডার ওয়েট কোনটাকে ওভার ওয়েট, যে তুমি নিউট্রিশনাল স্ট্যাটাস বা হেলথ স্ট্যাটাস আমরা যাই বলি না কেন, সেটা যখন কোনো শিক্ষার্থী বলা হয় কখন বলবে, যদি তোমাদের মোর দেন 80, অর্থাৎ এখানে কি আছে 80.25 যদি হয় তখন আমরা কি বলবো, আন্ডার ওয়েট। যদি 18.5 থেকে 24.9 তাহলে সেটা হচ্ছে নর্মাল ওয়েট বলবো। আর যদি 25 থেকে 29 ওভার ওয়েট, যদি মোর দ্যান 30 হয় তখন আমরা তাকে কি বলবো, ওবেস বা ওবেসিটি। এটা কিন্তু মুখস্থ করে রাখবে, এটা কিন্তু অ্যাকর্ডিং টু হু, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চার্ট। ক্লিয়ার? এরপরে দেখো এই যে স্কিন ফোল্ড গুলো আমরা মেজারমেন্ট করেছিলাম, সেগুলো মূলত এই যে স্কিন ফোল্ড দিয়ে কোন কোন শরীরের অংশ দিয়ে আমাদের এই বডি ফ্যাট পার্সেন্টেজ মেজার করা হয়, সেই সাইড গুলোর আমি জাস্ট কতগুলো নাম এখানে তোমাদের জন্য রেখেছি বোঝার জন্য। ট্রাইসেপস, বাইসেপস, সাবস্ক্যাপুলা, সুপ্রাইলিয়াক, থাই, চেস্ট, অ্যাবডোমেন, এখানে তার ছবি দেওয়া আছে। এই অংশগুলোকে মূলত বেসিক্যালি এগুলোকেই ব্যবহার করা, এর বাইরেও আরো কিছু আছে, কিন্তু মূলত মোস্ট প্রবাবলি সব থেকে বেশি যেগুলো ইউজ হয় সেগুলো এই কটা কম্পোনেন্টের মাধ্যমে কিন্তু স্কিন ফোল্ড ক্যালিপারের সাহায্যে মেজারমেন্ট করা হয়। এখানেও এই বডি কম্পোজিশন থেকে 50 এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে দেওয়া আছে, খুব ইজি কোশ্চেন, এবং ভ্যারাইটিস টাইপ অফ কোশ্চেন তোমাদেরকে দেওয়া আছে, যাতে তোমাদের বডি কম্পোজিশন থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক তোমাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয়। ক্লিয়ার? এইবার আসি পরবর্তী যেটা মেজারমেন্ট অফ স্ট্রেংথ এন্ডুরেন্স। সেখান থেকে স্ট্রেংথ এন্ডুরেন্স কি? স্ট্রেংথ এন্ডুরেন্স হচ্ছে, দেখো স্ট্রেংথ আর এন্ডুরেন্স, বল সহনশীলতা বলতে আমরা কি বুঝি? বল সহনশীলতা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে কোনো কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা, তখনই আমরা তাকে বলবো স্ট্রেংথ এন্ডুরেন্স। এখন এই স্ট্রেংথ এন্ডুরেন্স কে মেজার করার জন্য বিভিন্ন প্রকার টেস্ট, আমাদের বিভিন্ন প্রকার মাসেলকে আমাদের মাসেল বা মাসেল গ্রুপের আমাদের টেস্ট এগুলো আছে, তার নাম দেখো পুশ আপ টেস্ট, যেগুলো আপার বডির কে, যেগুলো শোল্ডার বা চেস্ট, ট্রাইসেপস, এইগুলোর স্ট্রেংথ এন্ডুরেন্স মেজার করা হয়। সিট আপের মাধ্যমে অ্যাবডোমিনাল মাসেলের হয়ে থাকে, পুল আপ টেস্টের মাধ্যমে আপার বডি বা বাইসেপস হতে পারে, স্কোয়াট টেস্ট বা এটাকে হবে স্কোয়ার থাস্ট, যার মধ্যে লোয়ার বডির আমরা স্ট্রেংথ এন্ডুরেন্স মাপি, বা ফ্লেক্স আর্ম হ্যাং যেটা আপাতত ফিটনেস টেস্টে আছে, সেই টেস্টের মাধ্যমে কিন্তু স্ট্যাটিক স্ট্রেংথ এন্ডুরেন্স মেজার করা হয়। এক্ষেত্রেও স্ট্রেংথ এন্ডুরেন্স থেকে এখানে 50 টাইপস অফ এমসিকিউ দেওয়া আছে, সেগুলো আর আমরা বলছি না। এরপরে আসছে যখন লাস্ট যেটা ছিল মেজারমেন্ট অফ পাওয়ার। দেখো আমরা স্ট্রেংথ পড়েছি, স্ট্রেংথের অ্যাডভান্স ফর্ম তাকেই আমরা কি বলবো, পাওয়ার, এর বাইরে আর কিছু না। পাওয়ার হচ্ছে যে যেটা এক্সপ্লোসিভ স্ট্রেংথ আমরা পড়েছিলাম, সেই এক্সপ্লোসিভ স্ট্রেংথটাই হচ্ছে পাওয়ার। অর্থাৎ পাওয়ার বলতে বোঝায় হচ্ছে দ্রুত গতিতে বল প্রয়োগ করার ক্ষমতা, অর্থাৎ দ্রুত গতিতে একটা কাজ করার যে ক্ষমতা, তাকেই আমরা কি বলবো, পাওয়ার। এই যে বা একে অনেক সময় এক্সপ্লোসিভ স্ট্রেংথ বা এক্সপ্লোসিভ পাওয়ার নামে পরিচিত। তাহলে পাওয়ার কি বলছে, পাওয়ার ইজ দ্য এবিলিটি টু এক্সাক্ট ম্যাক্সিমাম ফোর্স দ্য শর্টেস্ট পিরিয়ড অফ টাইম। অল্প সময়ের মধ্যে আমি ম্যাক্সিমাম ফোর্স প্রয়োগ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে আমার পাওয়ার। এই পাওয়ার মাপার ফর্মুলা কি, পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে আসে, ফোর্স ইন্টু ভেলোসিটি। পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি। ক্লিয়ার? এখন এই পাওয়ার বিভিন্ন প্রকার ধরন হতে পারে, এক্সপ্লোসিভ পাওয়ার, স্পিড, এন্ডুরেন্স, ইলাস্টিক পাওয়ার। যেমন এই এক্সপ্লোসিভ পাওয়ার, একে আমরা কি বলবো, একেবারে তীব্র এবং দ্রুত শক্তি প্রয়োগ, যেমন জাম্পিং, থ্রোয়িং, এই যে যখন শর্টপাট করছি, তারপরে তোমাকে ওই আমরা যখন জ্যাভলিন ছুটছি, ডিসকাস ছুটছি, এগুলো কি এক্সপ্লোসিভ পাওয়ার যাদের ভালো, তারাই কিন্তু এই পারফরমেন্সে ভালো হয়। স্পিড স্ট্রেংথ আমরা কি বলবো, যেমন বিভিন্ন প্রকার লোড নিয়ে দ্রুত গতিতে কোনো মুভমেন্ট করার ক্ষমতাকে বলবো। ইলাস্টিক পাওয়ার কোনগুলোকে বলবো, যখন মাসেল ইলাস্টিসিটি যাদের ভালো, যেমন হাই জাম্প আমরা যখন দেব, তখন কি হবে, স্প্রিন্টিং স্টার্ট আমরা যখন করব, সেগুলো কি যদি মাসেল ইলাস্টিসিটি না থাকে, তাহলে কিন্তু আমাদের এই ইলাস্টিক পাওয়ার কখনোই ডেভেলপ হবে না। এখন এখানে বিভিন্ন এই পাওয়ার মেজারমেন্ট করার জন্য বিভিন্ন প্রকার টেস্ট এখানে আমি দেখো দিয়েছি। স্ট্যান্ডিং বড জাম্প, যার সাহায্যে কি করছে, লেগ এক্সপ্লোসিভ পাওয়ার মাপা হয়।
ভার্টিক্যাল জাম্প সেখানে কি হচ্ছে লোয়ার বডি পাওয়ার মাপা হয়। মেডিসিন বল থ্রো আপার বডি পাওয়ার মাপা হয়। তারপরে হচ্ছে মার্গিয়া কালম্যান পাওয়ার টেস্ট অ্যানোরোবিক লেগ পাওয়ার মাপার জন্য এটা ব্যবহার করা হয়। আর হচ্ছে উইনগেট অ্যানোরোবিক টেস্ট যেটা অ্যানোরোবিক পাওয়ার মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এখন এখান থেকে ওই পাওয়ার থেকেও বেশ 50টা এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে যাতে কোনো প্রকার সমস্যা না হয়। এখন ঘটনা হচ্ছে এই যে সাব টপিক তোমাদের আজকের সেন্টার যেটা রাখা হয়েছিল সাব টপিক 1 and 2 সেই দুটো দেখো অলরেডি আমরা মোটামুটি কভার করে ফেলেছি, কারণ বেশি ডিটেলস বিস্তারিত বললে আমাদের বোধহয় আমরা সিলেবাসটাকে শেষ করতে পারবো না। সেই জন্য মোটামুটি একটা ধারণা ওভারঅল কনসেপ্ট দেওয়া হয়ে গেছে। এইবার আজকে আমরা আসবো আজকের হচ্ছে কুইজে, অর্থাৎ আজকের কুইজগুলো কেমন ক্লাস শেষে যেগুলো পড়ানো হয়েছে সেই বিষয় ভিত্তিক তোমাদের নলেজটাকে জাস্টিফাই করার জন্য আমরা টেস্ট দিয়ে শুরু করেছিলাম, ঠিক একই রকম ভাবে আমরা টেস্ট নিয়েই আমরা শেষ করব। এখানেও কতগুলো তোমাদের এখন নলেজটাকে জানার জন্য যে আজকে ক্লাসে কতটা ফলপ্রসূ হলো সেখানেও কতগুলো প্রায় মোরলেস 40 কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেনগুলো আমরা উত্তর সবার কাছেই আমরা জানতে চাইবো এবং প্রত্যেকেই আমি আশা করব এক্ষেত্রে কেউ কোনো লাজুক নে যে আমি বলবো না আমি শুনবো এই প্রবণতা ছেড়ে দিয়ে সবাইকেই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। উত্তর দিলে কি হবে তোমার মধ্যে তোমার জড়তা ভাবটা দূর হবে এবং তোমার নলেজটা আর একটু ডেভেলপ হবে। তাহলে চলো আমরা দেরি না করে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, কোন টেস্টের রিলায়েবিলিটি সবচেয়ে বেশি হয়? কোন টেস্টের রিলায়েবিলিটি সবচেয়ে বেশি? অবজেক্টিভ স্কিল টেস্ট, অবজেক্টিভ পারফরমেন্স টেস্ট, ইন্টারভিউ টেস্ট, ইজি টেস্ট? বলো সঠিক উত্তর। অপশন বি স্যার। অপশন বি অবজেক্টিভ পারফরমেন্স টেস্ট। আর কেউ? সবাই বলো, আমি বলছি সবাইকে বলতে। যদি কারো আহ, অন্য কোনো উত্তর থাকে, অল্টারনেটিভ যদি কোনো উত্তর থাকে সেটা নিশ্চয়ই বলবে। ওকে, সঠিক উত্তর অবজেক্টিভ পারফরমেন্স টেস্ট। কারণ সাবজেক্টিভ টেস্ট কোনোদিনই রিলায়েবিলিটি বেশি হতে পারে না, কারণ অবজেক্টিভ প্রশ্ন রিলায়েবিলিটি বলতে আমরা বুঝেছিলাম কি যে আমরা বারবার পরীক্ষা করলে একই ফলাফল, এবার অবজেক্টিভ প্রশ্ন যদি পরীক্ষা নিই বারবার যদি বিভিন্ন ইভ্যালুয়েটরকে দিই একই রেজাল্ট পাবো। বেশ, 2 নম্বর প্রশ্ন, ফ্লেক্সিবিলিটি মেজারমেন্টের সময় যদি টেম্পারেচার বেশি হয় তবে ফলাফল কেমন আসবে? কম হবে, বেশি হবে, একই থাকবে, জিরো? বলো। খুব একটা কনসেপচুয়াল প্রশ্ন, ভাবতে হবে। ফ্লেক্সিবিলিটি মেজার করছো, ধরো বেশি হবে স্যার। ইমাজিন করো সিট অ্যান্ড দিস টেস্ট নিচ্ছ, যদি তোমার টেম্পারেচার বেশি হয় তাহলে কি হয়? বেশি হবে স্যার। অপশন বি। বেশি হবে, অলওয়েজ বেশি হবে। কারণ আমরা যদি আমাদের এখানে টেম্পারেচার বডি টেম্পারেচার কথা বলছে, এবার বডি টেম্পারেচার কখন হবে? আমরা নর্মাল ওয়ার্ম আপ করলে, এবার যখন ওয়ার্ম আপ করলে আমাদের ফ্লেক্সিবিলিটি বেশি হবে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, কোনটি অবজেক্টিভিটি বৃদ্ধি করে? আবার মনে রাখবে, অবজেক্টিভিটি বৃদ্ধি করে ক্লিয়ার স্কোরিং ক্রাইটেরিয়া, ইনস্ট্রাক্টর বায়াস, ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার, আর হচ্ছে ভার্গু ইনস্ট্রাকশন। কোনটি অবজেক্টিভিটি বৃদ্ধি করে? অবজেক্টিভিটি মানে কি? নিরপেক্ষতা বৃদ্ধি করবে। কিভাবে? ক্লিয়ার স্কোরিং ক্রাইটেরিয়া, ইনস্ট্রাক্টর বায়াস, ওপেন এন্ডেড কোশ্চেন আর ভার্গু ইনস্ট্রাকশন। বলো। অপশন এ স্যার। অপশন এ, ভেরি গুড। ক্লিয়ার স্কোরিং ক্রাইটেরিয়া, যদি আমার একটা ভালো টেস্টের আমরা অবজেক্টিভ কি বলেছিলাম? নর্মস বলেছিলাম, দেখো নর্মসটাকে ঘুরিয়ে লেখা আছে। নর্মস যদি না থাকে তাহলে তুমি কার এগেনস্টে তাকে বিচার করবে? তাকে তুমি যে একটা গ্রেড সিস্টেম, আমাকে তো ইভলিউশনে যেতে হবে, আমি একটা টেস্ট নিচ্ছি মানে আমাকে ইভলিউশন করতে হবে, তাহলে ইভলিউশনের জন্য আমাকে নর্মস থাকা দরকার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভিও2 ম্যাক্স পরিমাপ করতে কোন টেস্ট ফিল্ড অল্টারনেটিভ, মানে ভিও2 ম্যাক্স পরিমাপ করার জন্য এখানে যে টেস্টগুলো দেওয়া আছে তার মধ্যে অল্টারনেটিভ টেস্ট কোনটা? অপশন এ। অপশন এ 12 মিনিট রান ভেরি টেস্ট। গুড, 12 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট। নেক্সট, হার্বার্ট টেস্ট রিকভারি রেট যদি কারো বেশি হয় এর অর্থ কি? ধরো হার্বার্ট টেস্ট আমরা পরের দিন পড়বো, কারো রিকভারি রেট যদি বেশি হয় তাহলে কি হবে? রিকভারি রেট মানে হার্বার্ট স্টেপ টেস্টের স্কোর যদি কারো বেশি হয়, রিকভারির সময় স্কোর বেশি, এখানে কিন্তু ভালো করে মনে করবে, তাহলে কি হবে? ফিটনেস কম, ফিটনেস বেশি, ফ্লেক্সিবিলিটি বেশি, মাসেল স্ট্রেংথ বেশি? ফিটনেস বেশি। ভেরি গুড। ফিটনেস কম হবে স্যার। হ্যাঁ,
বলো। রিকভারি রেট বেশি। অপশন হ্যাঁ বি হ্যাঁ ফিটনেস ফিটনেস। বেশি হবে। রিকভারি রেট বেশি হলে ফিটনেস বেশি হবে। গনিওমিটার, গনিওমিটার সাহায্যে কি অ্যাকুরেট ভাবে মাপা যায়? বলো, অপশন দরকার আছে? না স্যার, নমনীয়তা। এখানে তো নমনীয়তা নেই, তাহলে কোনটা হবে? অপশন বি হ্যালো হবে আরও স্যার। এম। স্যার আরও এম মানে কি আছে? রেঞ্জ অফ মোশন। হ্যাঁ এটাই হবে। অপশন বি হবে স্যার। অপশন বি কারেক্ট আনসার, ভেরি গুড। হুইচ টেস্ট ইনভলভ বোথ স্পিড অ্যান্ড এজিলিটি? নিচে কোন টেস্টটা দুটোই স্পিডও এজিলিটিও? কোন টেস্ট? শাটেল রান ভেরি গুড, শাটল রান, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, বডি কম্পোজিশনের পরিবর্তন সবচেয়ে ভালো ইঙ্গিত কোনটা দেয়? ফ্লেক্সিবিলিটি টেস্ট, স্কিন স্কিন ফোল্ড ফল থিকনেস, সিট আপ টেস্ট, শাটল রান? স্কিন ফোল্ড টেস্ট স্কিন ফল থিকনেস, ভেরি গুড। সবাই বলো, অন্য কেউ একটু উত্তর দাও। পাওয়ার উন্নয়নের জন্য রেস্ট ইন্টারভাল কেমন হওয়া উচিত? কাউকে পাওয়ার বৃদ্ধি করতে চাইছো, তার ইন্টারভাল পিরিয়ড কেমন হওয়া উচিত? খুব শর্ট পিরিয়ড, লং পিরিয়ড, নো রেস্ট, কন্টিনিউয়াস? বলো। বলো, ভাবো, পাওয়ার ডেভেলপ করতে চাইছো, তাহলে সেটা আমরা যখন স্পোর্টস ট্রেনিং করেছিলাম, লোড ইন্টেন্সিটি, লোডের যে কম্পোনেন্ট গুলো পড়েছিলাম, ইন্টেন্সিটি, ভলিউম, সেগুলোর সাথে একটুখানি ভেবে দেখো, উত্তর পেয়ে যাবে। কারো যদি আমাদের ইন্টেন্সিটি বেশি হয়, ভলিউম কম হবে, তাই তো? এখন ভলিউম যদি বেশি হয়, ইন্টেন্সিটি কম হবে। এটা হচ্ছে একে অপরের সাথে অপোজিট সম্পর্ক। পাওয়ার, পাওয়ার মানে কি? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্রয়োগ করছি, তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দিয়ে আমরা যখন কোনো একটা কাজ করি, সেই কাজ পুনরায় কি দুবার করার জন্য আমাদের যে রেস্টিং পিরিয়ডটা দেওয়া হয়, সেই রেস্টিং পিরিয়ডটা কি শর্ট পিরিয়ড দেওয়া হয় না লং পিরিয়ড দেওয়া হয়? একটা 100 মিটার স্প্রিন্টার একবার 100 মিটার ছোটার পরে সাথে সাথে আরেকবার 100 মিটার ছুটতে পারবে? না না স্যার। স্যার, তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে? লং হবে 2 to 5 লং। মিনিটস লং, 2 মিনিট থেকে 5 মিনিট। ক্লিয়ার? নেক্সট, কোন টেস্ট শুধুমাত্র আপার বডির পাওয়ার মাপে? এখানে যে টেস্টগুলো দেওয়া আছে, স্ট্যান্ডিং বল জাম্প, মেডিসিন বল থ্রো, ভার্টিক্যাল জাম্প, ইলিউশন এজিলিটি টেস্ট। ভার্টিক্যাল জাম্প। মেডিসিন বল থ্রো বল থ্রো। ভার্টিক্যাল, মেডিসিন বল থ্রো। অপশন বি মেডিসিন বল থ্রো, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 11, কোঅর্ডিনেশন উন্নতি করার জন্য কোন টেস্ট সবথেকে বেশি ইন্ডিকেটর? কোঅর্ডিনেশন ডেভেলপ করতে চাইছো, ওয়াল টস টেস্ট, সিট আপ টেস্ট, শাটল রান, হারপার টেস্ট? এই অ্যান্সার স্যার। অপশন এ অপশন এ স্যার। অপশন এ, ওয়াল ভেরি টস। গুড, ওয়াল টস। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, কোশ্চেন নাম্বার 12, কোন টেস্টে স্ট্যাটিক ব্যালেন্সের জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড? স্ট্যাটিক ব্যালেন্স নির্ণয় করছে সবচেয়ে স্ট্যান্ডার্ড টেস্ট কোনটা? বলো। ফিলিংকো ব্যালেন্স ডি টেস্ট, স্ট্রক স্টান টেস্ট, ইলিউশন এজিলিটি অপশন টেস্ট? বি হ্যাঁ, বি অপশন স্যার। অপশন বি স্ট্রক অপশন বি স্টান টেস্ট, ভেরি গুড। কোন টেস্টে লোয়ার বডি এক্সপ্লোসিভ পাওয়ার বোঝার জন্য সবচেয়ে ভ্যালিড? লোয়ার বডি এক্সপ্লোসিভ পাওয়ার, সিট অ্যান্ড টেস্ট, ভার্টিক্যাল জাম্প, পুল আপ, শাটল রান? ভার্টিক্যাল জাম্প ভেরি গুড, ভার্টিক্যাল জাম্প। নেক্সট, কোনটি মেজারমেন্টের প্রধান উদ্দেশ্য নয়? মেজারমেন্ট করার প্রধান উদ্দেশ্য নয়, ইনভ্যালিড প্রোগ্রেস অ্যাসেসমেন্ট, গেস ওয়ার্ক, সিলেকশন, ডায়াগনোসিস? অপশন বি অপশন বি গেস করা, মানে গেস মানে কি একটা বায়াসনেস চলে আসছে, তাহলে বায়াস কি আমাদের একটা ভালো টেস্টের বৈশিষ্ট্য? কখনোই হতে পারে না। তার মানে কি হবে? গেস ওয়ার্ক, কারণ এখানে উদ্দেশ্য নয় বলেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট। কোশ্চেন নাম্বার 15, ফ্লেক্সিবিলিটি বেশি থাকলে কোন খেলার পারফরমেন্স ভালো হবে? বলো। জিমনাস্টিক, শর্টপাট, স্প্রিন্টিং, পাওয়ার লিফটিং? জিমন্যাস্টিক্স জিমনাস্টিক্স, অপশন এ, জিমনাস্টিক। জিমনাস্টিক, জিমনাস্টিক। ভেরি গুড, জিমনাস্টিক। ভেরি গুড। Question number 16, which test is field a test for body composition? BMI calculation, VA2 max test, Wingate test, vertical jump? বডি কম্পোজিশন মেজার করে কি দিয়ে? বিএমআই বিএমআই। BMI, very good, option A is the correct answer. Which test evaluate reaction time? এর মধ্যে কোন টেস্টটা রিঅ্যাকশন টাইম মেজার করে?
অপশন এ। অপশন এ রুলার ড্রপ টেস্ট। শাটল রান। শাটেল রান দিয়ে রিয়াকশন টাইম, না না না, শাটেল রান দিয়ে তো এজিলিটি মেজার করা হয়, রিয়াকশন টাইম করা হয়। সরি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর ফ্লেক্সিবিলিটি মেজারমেন্ট? ফ্লেক্সোমিটার, Option A. ডাইনামো, হ্যাঁ অপশন এ স্যার। অপশন এ স্যার। অপশন এ, ভেরি গুড, ফ্লেক্সোমিটার, ভেরি গুড। শাটেল রান ফিটনেস কম্পোনেন্ট, কোন ফিটনেস কম্পোনেন্ট মাপে? এজিলিটি। অপশন এ। এজিলিটি, ভেরি গুড। এসেনশিয়াল ফ্যাট কোথায় বেশি থাকে দেখি কেমন, অর্গান, নার্ভাস সিস্টেমে, স্কিন, ব্লাড, মাসেল? বলো, এসেনশিয়াল ফ্যাট কোথায় বেশি থাকে? মাসেল। মাসেলে এসেনশিয়াল ফ্যাট থাকে? স্কিন অ্যাডিপোজ টিস্যুতে থাকে তো স্যার। হ্যাঁ বলো বলো। স্কিন অ্যাডিপোজ টিস্যুতে থাকে তো স্যার। ওকে, এখানে অপশন আছে সেটা তো ধরো আছে, এখানে যে অপশন আছে সেখানে বলো এসেনশিয়াল ফ্যাট কোথায় বেশি থাকে, এখানে অপশনের অপশন বি স্কিন। হ্যাঁ হ্যাঁ। স্কিনে ফ্যাট থাকে? কোষে থাকে তো স্যার সাধারণত, এখানে ব্লাড মাস। ফ্যাট যখন পড়াবো আমরা তখন বলবো ফ্যাট এসেনশিয়াল যে বডি ফ্যাট সেটা আমাদের থাকে হচ্ছে অর্গান এবং নার্ভাস সিস্টেমে, পরে বলবো যখন ফ্যাট পড়ানো হবে তখন। চলো 21, হ্যান্ড আই কোঅর্ডিনেশন টেস্ট কোনটি? ওয়াল টস টেস্ট। ভেরি গুড। গনিওমিটার কি মাপে? অপশন এ। রেঞ্জ অফ মোশন। স্ট্যান্ডিং বড জাম্প টেস্ট করার সময় কোন ধরনের টেকনিক ফলো আপ করা হয়? টু লেগ টেক অফ, সিঙ্গেল লেগ টেক অফ, রানিং স্টার্ট, ব্যাকওয়ার্ড জাম্প? অপশন এ। টু লেগ টেক। টু লেগ টেক অফ, ভেরি গুড, ভেরি গুড। চয়েস রিয়াকশন টাইম টেস্ট কতগুলো স্টিমুলাস থাকতে পারে? অন, মাল্টিপল, নান, টু অনলি? বলো। কেন অন থাকবে? মাল্টিপল থাকবে। মাল্টিপল থাকতে পারবে, সে চয়েস করছে, একাধিক চয়েস করতে পারে। অন কিসে থাকবে? অন শুধুমাত্র সিম্পল রিয়াকশন টাইমে থাকবে, আর কোনোটার মধ্যে অন থাকবে না। ক্লিয়ার? মাথার ভিতর ঢুকে দাও বা নোট করে নাও। লাইট বোর্ড টেস্ট কি পরিমাপ করে? লাইট বোর্ড টেস্ট কি পরিমাপ করে? ভিজুয়াল রিয়াকশন টাইম, অডিটরি টাইম, স্ট্রেন্থ, ফ্লেক্সিবিলিটি? বলো। ভিজুয়াল রিঅ্যাকশন টাইম। ভেরি গুড, ভিজুয়াল রিয়াকশন টাইম। কোশ্চেন নাম্বার 26, সাউন্ড রিয়াকশন টাইম টেস্ট কিসের উপর নির্ভরশীল? সাউন্ড রিয়াকশন টাইম টেস্ট কিসের উপর নির্ভরশীল? অপশন এ, অডিটরি। অডিটরি স্টিমুলাস। ভেরি গুড, অডিটরি স্টিমুলাস। ভেরি গুড। রুলার ড্রপ টেস্টে রিয়াকশন টাইম বেশি হলে কি হয়? বেটার রিয়াকশন টাইম, স্লো রিয়াকশন টাইম, স্ট্রঙ্গার মাসেল, মোর ফ্লেক্সিবিলিটি? স্লো রিঅ্যাকশন। বেটার রিঅ্যাকশন টাইম। আচ্ছা, আর কেউ? স্লো হবে স্লো রিয়াকশন টাইম, কে বললে এটা? বলো, স্যার। আমি নামটা বলো, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না। শ্রাবণী স্যার। আচ্ছা, ভেরি গুড। স্লোয়ার রিয়াকশন টাইম, আমি জানি এটা অনেকেই ভুল করবে, বেটার রিয়াকশন টাইম বলবে। কারোর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো টাইমার দিয়ে মেজারমেন্ট করা হয়, স্পিড, এজিলিটি, যেগুলো টাইম দিয়ে আমরা মেজারমেন্ট করব, সেগুলো টাইম বেশি হলে কি আমাদের 100 মিটার বা 50 ইয়ার্ড ড্যাশে যদি টাইম বেশি হয় পারফরমেন্স ভালো হয় কি না খারাপ হয়? না স্যার, ভালো নয়, খারাপ হয়। খারাপ হয়। তাহলে এখানে রুলার ড্রপ টেস্টে রিয়াকশন টাইম বেশি মানে কি? সে রিয়াক্ট করতে বেশি সময় নিচ্ছে, তাহলে বেশি সময় যদি নেয় তাহলে কি সেটা বেটার হবে রিয়াকশন না স্লোয়ার রিয়াকশন? স্লোয়ার রিয়াকশন। বেশ। ডাইনামিক ব্যালেন্স উন্নতি করতে গেলে কোন ধরনের ট্রেনিং বেশি দরকার? ডাইনামিক ব্যালেন্স, স্ট্যাটিক হোল্ড, ফ্লেক্সিবিলিটি, লং জাম্প, এজিলিটি কোঅর্ডিনেশন, কোনটা? এজিলিটি কোঅর্ডিনেশন। ভেরি গুড, এজিলিটি কোঅর্ডিনেশন। এজিলিটি কোঅর্ডিনেশন থাকলেই তবেই আমাদের ব্যালেন্স এবিলিটি ভালো হয়। কোঅর্ডিনেশন বলতে আমরা কি বুঝি বলো? অপশন বি। অপশন বি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মিলিত। ভেরি গুড। বল ক্যাচিং টেস্ট কি পরিমাপ করে?
hand eye coordination, বল ক্যাচিং টেস্ট, আই ফুট কোঅর্ডিনেশন, হ্যান্ড আই হ্যান্ড, eye বলো। eye hand আই হ্যান্ড কোঅর্ডিনেশন, ভেরি eye hand co ভেরি গুড। কোঅর্ডিনেশন উন্নয়নের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? রিয়াকশন টাইম, VO2 ম্যাক্স, ফ্লেক্সিবিলিটি অনলি, বডি মাস। ফ্লেক্সিবিলিটি। reaction কোঅর্ডিনেশন time, রিঅ্যাকশন টাইম। কোঅর্ডিনেশনের জন্য অলওয়েজ রিয়াকশন টাইম দরকার। reaction time ভেরি গুড। টেস্ট মেজারমেন্ট ইভলিউশন কোন ধারায় চলে? নিজস্ব ধারাবাহিক। ধারায় অর্থাৎ এলোমেলো, না ধারাবাহিক, না ধারাবাহিক ধারাবাহিক? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি গুড। মেজারমেন্ট ছাড়া কি ইভলিউশন কার্যকর? না না স্যার। ওকে, ভেরি গুড। রিলায়েবিলিটি বেশি হয় যখন ফলাফল প্রত্যেকবার আলাদা হয়, ফলাফল অস্থির থাকে, ফলাফল বারবার একই রকম আসে, পরীক্ষা হয় মৌখিক। স্যার একই রকম। ফলাফল বারবার একই রকম, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট একই রকম। আনসার, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 35, স্ট্যান্ডার্ডাইজেশন নিশ্চিত করে? প্রশ্নপত্র সহজ হয়, নির্দিষ্ট নিয়মে পরীক্ষা, উত্তরপত্র একই, শিক্ষার্থী খুশি। স্যার নির্দিষ্ট নিয়মে পরীক্ষা। ভেরি গুড, নির্দিষ্ট নিয়মে পরীক্ষা হয় নির্দিষ্ট নিয়মে পরীক্ষা, ভেরি গুড। অবজেক্টিভিটি টেস্টের ফলাফল কি প্রভাব ফেলে? স্যার নিরপেক্ষতা, নিরপেক্ষতা বজায় থাকবে। ভেরি গুড, নিরপেক্ষতা বজায় রাখে ভেরি গুড, ভেরি গুড। অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটি এর মানে কি? টেস্টটি মাঠে প্রয়োগযোগ্য, শুধু গবেষণার জন্য, বিদেশে কার্যকর, শিক্ষক পছন্দ মতো। স্যার অপশন এ। অপশন এ, টেস্টটি মাঠে প্রয়োগযোগ্য, ভেরি গুড, মাঠে ভেরি গুড। রিলায়েবল টেস্ট কখন কার্যকর নয়? রিলায়েবল স্যার টেস্ট যখন ফলাফল বদলায়। যখন ফলাফলের মধ্যে বারবার ফলাফল বদল হয়। বদলায় ভেরি গুড। অবজেক্টিভিটি মানে কি? নিরপেক্ষতা। নিরপেক্ষতা ভেরি গুড। লাস্ট প্রশ্ন, ওটা তো ইভ্যালুয়েশন সিও অ্যান্সার হতে পারে। কি? ফলাফলের ধারাবাহিকতা নেই। ফলাফলের রিলেবিলিটি ধারাবাহিকতা নেই, আর বারবার ফল বোধহয় দুটো মোর অললেস সিমিলার প্রশ্ন, কিন্তু এই ধারাবাহিকতা নেই বলতে বোঝায়, ধরো কেউ 9 পেলো, কেউ 10 পেলো, কেউ 11 পেলো, কেউ 12 পেলো, এটার মধ্যে কিছুটা সিমিলার ধারাবাহিকতা আছে, বাট ধারাবাহিকতা নেই। আবার বারবার ফল বদলায়, এই কথাটা বলতে বোঝায় কিছুটা এদের মধ্যে একটু বেশি ডিফারেন্স আছে। মানে এই দুটো আচ্ছা। অপশনই ঠিক, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি এখানে এই দুটোকে একসাথে করে কম্বাইন করে কোনো অ্যান্সার থাকতো, তাহলে ওই দুটোকে উত্তর হতো। যেহেতু নেই, সব থেকে বেটার অপশন হচ্ছে বারবার ফল বদলায়। হ্যাঁ অবশ্যই। আমাদের কিছু কিছু এমসিকিউ পরীক্ষায় থাকে যেগুলো আমাদেরকে কনফিউজ করে। দেখবে সমস্ত এমসিকিউ এর প্রশ্ন থেকে তুমি দুটো উত্তরের মধ্যে কনফিউশনে আবদ্ধ হয়ে থাকো, বাকি দুটো তোমার কাছে বাদ চলে যায়, ওই দুটোকে আমরা কনসিডার করতে পারি না। বেশ, লাস্ট কোশ্চেন, ইভ্যালুয়েশন হলো একটি, বলো, ফল প্রকাশের বিজ্ঞান Plan. ভিত্তিক ফল পদ্ধতি। প্রকাশের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। ভেরি গুড, ভেরি গুড, সবাইকে থ্যাংক ইউ। এই হলো আমাদের আজকের ক্লাসের যেটা পড়ানো হয়েছে তার উপরের কোশ্চেন, এবং তোমাদের পড়ার জন্যে মূলত এই বিষয় থেকেই এমসিকিউ দেওয়া আছে। সেটা শুধু নাম্বারটা আমি বলে দিই, নাম্বারটা হচ্ছে, লাস্ট নাম্বার হচ্ছে 700 এমসিকিউ দেওয়া আছে। এটা কি আজকে তোমাদের শুক্রবারের আগেই 700 সবার কি মুখস্থ হয়ে যাবে তো? হ্যাঁ স্যার। বেশ, যদি মুখস্থ না হয়, আমি বারবার বলছি, তাহলে কিন্তু এত কষ্ট করে পড়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ এই প্রশ্নগুলো থেকেই মক টেস্ট হবে, এবং এই প্রশ্নগুলোর যা যদি এখান থেকে অন্য প্রশ্ন আসতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রশ্নের সাথে ইন্টারলিঙ্ক থাকবেই। আমি এমন ভাবেই তোমাদেরকে চেষ্টা করছি যে আমাদের যে সিলেবাস, এই যে সিলেবাসটা আছে, যে সিলেবাসের আমি দেখো সাব টপিক হিসেবে ভাগ করেছি, এবং প্রত্যেকটা সাব টপিক থেকে আমি আলাদা আলাদা করে বেশ কিছু এমসিকিউ করার চেষ্টা করেছি, যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়। আমি এমন নয় যে গোটা সিলেবাস থেকে একটা টোটাল 500 এমসিকিউ করে দেবো। আমি প্রত্যেকটা সিলেবাস, ধরো ডেফিনেশন সেটা করলে ডেফিনেশন টেস্ট, এখান থেকে কি ধরনের এমসিকিউ হতে পারে, সেই আমি সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত এইভাবেই করেছি, যাতে তোমাদের পক্ষে কোনো প্রকার সমস্যা না হয়। এই হলো ব্যাপার। আজকে কিন্তু, বন্ধ আছে, শুনতেও পাবে না বন্ধ। হ্যাঁ, কেউ কিছু বলছো?
যে বেশ, এই হলো সাব টপিক 1 আর টপিক 2 আজকে আমরা শেষ করলাম। আমরা বলেছিলাম যে আমাদের পূর্ব নির্ধারিত যে শিডিউল ছিল যে সোম বুধ শুক্র রবি আমাদের ক্লাস হবে। সোম বুধ হচ্ছে আমাদের ক্লাস হবে, শুক্রবার এবং রবিবার আমাদের মক টেস্ট হবে। এবং এই মক টেস্ট গুলো হবে, এই যে তোমরা বলো আমি তোমাদেরকে এই মক টেস্ট গুলো কি যেটা পড়ানো হচ্ছে তার উপর থেকেই হবে, নাকি গোটা সিলেবাস থেকে তোমরা মক টেস্ট দিতে চাও? সেইভাবে বলো, আমাকে সেইভাবে প্রশ্ন সেট আপ করবো, তারপরে আমি তার প্রসিডিউরটা বলবো। যতটা হবে ততটার মধ্যে থেকেই হোক। ওকে, ভেরি গুড। তাহলে এই যে সাব টপিক 1 আর সাব টপিক 2 তোমাদের যেগুলো পড়ানো হয়েছে সেই পড়ানো থেকেই আমাদের মক টেস্ট হবে। আমরা ঠিক পরীক্ষায় যেমন 60 কোশ্চেন আসবে, আমরাও মক টেস্টে আমরা 60 কোশ্চেন দেব। ঠিক মক টেস্ট শুক্রবারে এরকম গুগল লিঙ্ক পাঠিয়ে দেবো, সবাই জয়েন করবে। তারপরেই আমি গুগল লিঙ্ক দিয়ে আমি ওই কোশ্চেনিয়ার লিঙ্ক আমি গুগল গ্রুপে পাঠিয়ে দেবো। সেখানে তোমরা কোশ্চেনিয়ার যাবে, প্রত্যেকের যে নিজস্ব মেল আইডি, যারা এখনো মেল আইডি সাবমিট করোনি তোমরা মেল আইডি দিয়ে দেবে, কারণ উইদাউট মেল আইডি মক টেস্টে কেউ পার্টিসিপেট করতে পারবে না। যে মেল আইডি দিয়েছো সেটা দিয়ে তোমাকে ঢুকতে হবে, তবেই কোশ্চেনটা তোমার কাছে খুলবে। এবং কোশ্চেনটা সাবমিট করার পর প্রত্যেকে একটা করে তার স্ক্রিনশট, যে স্কোরটা তুমি পাচ্ছ সেটা তুমি পাঠিয়ে দেবে। ক্লিয়ার? বেশ, আবার তাহলে নেক্সট সোমবার আমাদের পরবর্তী যে ক্লাস হবে সেখানেই সাব টপিক 3, 4 and 5 এই সমস্ত কিছুর ক্লাস হবে বলে আমাদের দ্বিতীয় দিনের ক্লাসটা শেষ হবে। তারপরে আমরা অন্য কোনো সাবজেক্টে অন্য কোনো বিষয়ে আমরা যাব। বলো, আজকের ক্লাস নিয়ে তোমাদের মধ্যে কারো কোনো কোয়েরিজ, কারো কোনো বক্তব্য, অন্য কোনো কিছু জানার যদি থাকে সেগুলো আমাকে বলো। কারো যদি কোনো স্যার প্রবলেম থাকে। আমাদের এক্সামে কি বায়োলিঙ্গুয়াল কোশ্চেন থাকবে নাকি বাংলাতে অনলি? তোমাদের প্রশ্নতে বাংলাতেই প্রশ্ন থাকবে, এবং তোমাদের বেশ কেউ আমাকে এই বাংলা প্রশ্ন করা, বাংলা নোট তৈরি করা, এটা একটা বিশাল যন্ত্রণাদায়ক, এটা করতে গিয়ে বহু কষ্ট হয়েছে। ইংলিশ হলে সবকিছু অ্যাভেলেবেল, বই অ্যাভেলেবেল, সেখান থেকে করা যায়। আর কি কেউ অনেকে যারা আছে এর মধ্যে অনেকে আমাকে বলছে স্যার বাংলায় করান, বাংলায় না হলে অসুবিধা, সেই জন্য এগুলো সব বাংলায় করা হয়েছে এবং তোমাদের প্রশ্ন পরীক্ষাতে বাংলাতে থাকবে। স্যার এটা যেহেতু পিজি লেভেলে, তাহলে কি ইংলিশ অপশন থাকবে না? অবশ্যই থাকবে, কে বলেছে থাকবে না? হ্যাঁ, ওই কথাই বলছি স্যার, ইংলিশ অপশন থাকবে কি থাকবে না? ইংরাজি দুটোতেই হবে। পরীক্ষায় থাকবে। এইবার ব্যাপারটা হচ্ছে, একটা ছোট্ট কথা, এখনো জানি না এই বছর কি করবে। ফর্ম ফিল আপ এখনো আমাদের সাবজেক্টে হয়তো শুরু হয়নি। এখন ফর্ম ফিল আপ যখন হবে তখন যদি কোশ্চেন অপশন দেওয়ার একটা অপশন থাকে যে তুমি কোন ভার্সনে পরীক্ষা দিতে চাও, বেঙ্গলি না ইংলিশ, এবার যদি সেখানে টিক মারার পর যদি ধরো বেঙ্গলি এরকম কোনো যদি অপশন থাকে, এবার তুমি যদি সেটাকে বেঙ্গলি সিলেক্ট করার পর যদি তুমি শুধু বেঙ্গলি কোশ্চেন পাও, সেক্ষেত্রে একটা ডিফিকাল্টিস হতে পারে। জানি না এটা কি হবে, এখনো পর্যন্ত ক্রাইটেরিয়া হয়নি, কথাবার্তা চলছে আমাদের। এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ এর কোনো অপশন এসএসসি তার ওয়েবসাইটে দিতে পারেনি। এবং আমাদের এলিজিবল, সব থেকে মজার বিষয় এটা, যে নোটিফিকেশন বেরিয়েছে, যে গ্যাজেট বেরিয়েছে আপার প্রাইমারি এবং পিজি স্কেলের, সেখানে কোথাও ফিজিক্যাল এডুকেশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া নেই। শুধুমাত্র দেওয়া আছে কোথায়, একটা ভ্যাকান্সি লিস্টে। এটা খুব নিয়ে কথাবার্তা চলছে, বলেছে তো ঠিক করে দেবে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। দেখা যাক। স্যার আলটিমেট হবে তো স্যার, নাকি এটা বন্ধ হয়ে যাবে? 100% হবে, যা কথা হয়েছে ওরা বলেছে করে দেবে, টেকনিক্যাল কিছু সমস্যার জন্য ওরা করতে পারছে না, 100% হবে। এবং এটাও একটা গোপন সুখবর বলে দিই, যদিও বলাটা ঠিক না, সিট বাড়তে চলেছে এবং বাড়বে, যেটা বিফোর ইন্টারভিউ এর আগে। তোমাদের যখন ফাইনাল লিস্ট বেরোবে যা খবর আছে। এখন ঘটনাটা হচ্ছে, যন্ত্রণা একটা আমাদের যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের যন্ত্রণা ওই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটা বড় যন্ত্রণা দেবে। তাই এই এক্সপিরিয়েন্সের যন্ত্রণাটা একটু কমানোর জন্য আমাদের টার্গেট হচ্ছে 60-তে 60 পেতে। এটা মাথায় রেখে আমাদের এগোতে হবে। হ্যাঁ স্যার, এক্সপিরিয়েন্সটা কাদের জন্য লাগু হবে? আমাদের না, যদিও আমাদের experience পিজি স্কেলটা এই প্রথম তো স্টার্ট হচ্ছে না, মানে এর আগে তো কোনো ভ্যাকেন্সি হয়নি, তাহলে না, কাদেরকে দেবে? ভ্যাকান্সি হয়নি। এখানে একটা কথা আছে, তোমরা জানো কিনা জানি না, যারা অলরেডি, কন্ট্রাক্টুয়াল স্যার। না, নো কন্ট্রাকচুয়াল, যারা অলরেডি স্কুলে আপার প্রাইমারিতে চাকরি করে
তারা সবাই একটা করে হলফনামা তারা লিখিত জমা দিয়েছে উইদাউট পে, তারা কোনো পে দাবি করবে না এই মর্মে তারা একটা সারমর্ম জমা দিয়ে তাদের স্কুলে 11-12 ফিজিক্যাল এডুকেশন চালু করে তারা দীর্ঘ বছর ধরে পড়াচ্ছে আচ্ছা এবং তাদের এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য তারা বহু চেষ্টা করছে। এবার আমরা লড়াই করছি এক্সপিরিয়েন্সটা যাতে বাদ যায়, তার জন্য অলরেডি কেসও হয়েছে আচ্ছা সুপ্রিম কোর্টে। অলরেডি সুপ্রিম কোর্টে না কেস স্যার, হয়েছে এটা স্যার। উচিত না। কারণ কি ওনারা তো উইদাউট পেতে দিয়ে দিয়েছে অলরেডি, তার সাথে না কি কেন দেওয়া দেখো হবে? এটা এটা যেমন উচিত না, এটা আমাদের পার্সপেক্টিভ দেখতে হলে ঠিক আছে, কিন্তু এইটা যদি আজকে এই যে পিজি স্কেলটা 11-12 চালু হলো, এই দিনটা কিন্তু ওরা যদি তখন উইদাউট পে ওটা না করতো, স্কুলগুলো 11-12 চালু হতো না। 11-12 চালু না হলে আমাদের কিন্তু ভ্যাকান্সি হতো না। ওদের অবদান কিন্তু ভোলার কোনো জায়গা নেই। এখন ওদেরকেও আমাদের অবদান রাখতে হবে, আমাদেরকেও এসবের জন্য ভাবতে হবে। এখন দেখা যাক, সবকিছুকে একটা হ্যাঁ দুটো ওটা জায়গায় স্যার, আন্ডারস্ট্যান্ডিং করা। ওটা স্যার সুপ্রিম কোর্ট থেকে যেটা অর্ডার করবে সেটাই হবে, তার জন্য কোনো হ্যাঁ, সমস্যা সুপ্রিম নেই। কোর্ট থেকে ওটা 14 তারিখে সুপ্রিম কোর্ট খোলার পর আমরা হুম। সেটা কেস উঠলে আমরা সেটা পরিষ্কার বুঝতে পারবো, বেশ কিছু কনফিউশন আছে সেটা পরিষ্কার ধারণা হবে। যাই হোক স্যার, ভ্যাকান্সি স্যার বাড়লে স্যার আমাদের একটু সুবিধা হবে অনেকটা, ঠিক আছে? 100% ভ্যাকান্সিটা সে তো বাড়া নিশ্চিত, দরকার সে এটা। তো নিশ্চিত। তবে জীবনে হ্যাঁ আমি সমস্ত ছাত্রছাত্রীদের আমি একটা কথাই বলি, 5টা ভ্যাকান্সি, 6টা ভ্যাকান্সি, 10টা ভ্যাকান্সি এই নিয়ে মাথা ব্যথা না করে একটা একদম জিনিস স্যার। মাথায় সেট আপ করে ফেলো, তোমার জন্য ভ্যাকান্সি একটাই দরকার। তাহলে নিজেকে সেইভাবে উপযুক্ত তৈরি করো যে একটা ভ্যাকান্সি হলেই আমার হবে, এই মেন্টালিটি একদম। সেট আপ করো। বলো আর কারো কোনো কোয়ারিজ, এনি সাজেশন করানোর ব্যাপার নিয়ে যদি তোমাদের মধ্যে থাকে তাহলে বলতে পারো। তোমাদের ফিডব্যাক নেওয়াটা দরকার, স্যার কারণ যদি স্যার বলছি মক টেস্টটা স্যার বাংলা ইংরাজি দুটোতেই করা যায় না, করলে হয় না স্যার অপশন থাকলে? কিসের ক্লাসের এই ইয়েগুলো এই নোটস গুলো হ্যাঁ হ্যাঁ, ক্লাসের মক টেস্ট, হ্যাঁ বললেই করা যাবে। স্যার ওটা করুন স্যার, তাহলে ভালো হবে স্যার। মানে আচ্ছা, কিছু কিছু কোশ্চেন স্যার বাংলাতে বাংলাতে একটু বোঝা শুনতে অসুবিধা হয়। টার্মিনোলজি গুলো শুনতে একটা কেমন অড লাগে হ্যাঁ হ্যাঁ স্যার একদম। আমাদের। বোঝাও যায় না। বোঝাও যায় না। এই আমি বলি আমাদের যে নেক্সট সেটের ক্লাস চলে বা আপার প্রাইমারি যে ক্লাস চলে, সেগুলো আমাদের সমস্ত কিছু হচ্ছে পিপিটি ইংলিশে হয়, আমরা পড়াই বাংলা, কিন্তু এখানে এই পিজিএসকেলে অনেকে বলছো স্যার বাংলাতে সমস্ত কিছু করো। সেই বাংলা করতে গিয়ে আমিও একটু মানে খুব কষ্টদায়ক হচ্ছে বাংলাতে করা। ঠিক আছে, তোমরা যখন বলছো বলো, কারো কোনো অসুবিধা আছে যদি বাংলা ইংলিশ মিক্সড আপ করে করা হয়? না স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ, কোনো অসুবিধা নেই, মানে তাহলে এটা এটা তোমাদেরকে যেহেতু আর আমি এগুলো আগের ক্লাসগুলো আমাদের একটা দীর্ঘদিন ধরে চলে, কারণ এক্ষেত্রে যেহেতু সময় নেই, সেই জন্য আমরা এই সমস্ত নোটস গুলোকে একবারে ডাইরেক্ট ওয়ার্ডে করেই তোমাদের পড়ানো হচ্ছে, কোনো পিপিটি করানো যাচ্ছে না, কারণ পিপিটিতে এত কিছু লেখা বা এত নোটস ডিটেল সমস্ত কিছু দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ সময় খুব শর্ট আমাদের কাছে, সেই জন্য ওয়ার্ডে করছি। এই ফাইলটা আমি এখনই তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, এই নোটস গুলো যেন তোমাদের কাছ থেকে আদার্স কোথাও না যায়, হ্যাঁ একদম স্যার, এটা ঠিক। এটা কিন্তু ওকে স্যার। এটা কিন্তু মেনটেন করো। স্যার আরেকটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ, দেখছিলাম অ্যান্সার ইয়েগুলোতে আপনার কোশ্চেন গুলোতে মানে ডাইরেক্ট উত্তরগুলোতে টিক মার্ক দেওয়া আছে, তো ওগুলো মানে ওগুলোকে মানে বলতে চাইছিলাম মানে কি বলুন, টিক মার্ক দেওয়া থাকলে টার্গেট আগে উত্তরটার দিকেই নজরটা যায়, তো ওগুলো আচ্ছা শেষের দিকে অ্যান্সার গুলো করা যেতে পারে না? ধরুন হয়তো দেখা গেল যে হয়তো 50 নম্বরের কোশ্চেনের উত্তর ডি আছে, তো শেষের দিকে হয়তো আপনি ওটা লিখে দিলেন যে ডি, আচ্ছা বেশ। মানে আগে টিক মার্ক দিলে আগে ওইটাই নজর যায়, আচ্ছা পরের যে বেশ, অপশন গুলো সেই অপশন গুলো আর কি না ভেরি গুড। কিন্তু পড়তে হয় তো। কিন্তু স্যার কিন্তু স্যার এইটা কিন্তু পড়ার ক্ষেত্রে সুবিধা স্যার, কারণ এখন স্যার অল্প টাইম আছে স্যার। এখন যদি স্যার কেউ যদি স্যার মোবাইলে পড়ে, কিন্তু স্যার ও বারবার পড়তে পড়তে চলে যাবে, কিন্তু এটা একটা সুবিধা স্যার কিন্তু। সেটাও একটা বিষয়। আবার আরেকটা জিনিস হ্যাঁ আমি স্যার, ভাব, প্রত্যেকটা কোশ্চেনের নিচে ওই ডি এর নিচে রাখলেই তো হলো, মানে ABCD ডি এর নিচে এবার চাপা দিয়ে দিয়ে ধরুন কোশ্চেন গুলো করে করে গেলাম। আচ্ছা বেশ। না আর একটা জিনিস আমি ভাবছিলাম, যেটা তোমাদেরকে বলি শেয়ার করি, যেটা হচ্ছে ধরো এই যে যে এমসিকিউ গুলো তোমাদের পড়ার জন্য আমি দেবো, ধরো যেগুলো টপিক অনুযায়ী, সেগুলো যদি আমি সরাসরি প্রশ্ন লিখে উত্তরটা লিখি, তাতে কি অসুবিধা তৈরি হবে তোমাদের?
স্যার যেগুলা দিচ্ছেন আমাদের ওইগুলা ওই তো ওই যে এমসিকিউ করা আছে স্যার, ওগুলা ঠিকই আছে স্যার, ওগুলা আমার মনে বলে স্যার। আচ্ছা বেশ, তাহলে আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, তোমরা জাস্ট একটুখানি দাঁড়াও। হুম, আমরা যাই একটু। এই যে ধরো এমসিকিউ এখানে দেখো দেওয়া আছে, যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। এক মিনিট, এখানে দেখো, এই ব্যাগের তলে। হুম, এই যে দেখো এখানে এমসিকিউ দেওয়া আছে, উত্তরটার পাশে টিক মার্ক দেওয়া আছে, ঠিক আছে। আবার সবগুলোতেই মোটামুটি তাই করা আছে, সামনের দিকের কিছু উত্তর শুধু আলাদা করে নিচে দেওয়া আছে, আমি একটু দেখাই তোমাদের। এই যে দেখো এই প্রশ্নের উত্তরগুলো এই যে নিচে করা আছে। তোমরা বলো কোনটাকে রাখবো, যদি বলো স্যার এখানেই উত্তর দিন, একটা উত্তর রাখুন, বা উত্তরগুলোকে আলাদা করে দিন, তোমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে যেটা বলবে আমি সেটাই করবো। স্যার নিচে স্যার যেটা আছে এটা এইভাবে দিলে। রাখলেই ভালো হতো। এইভাবে দিলেই ভালো, এই যে তাই তো? নিচে যেটা আছে না, সঠিক উত্তর বি বলে নিচে নিচে লেখা আছে। আচ্ছা বেশ, স্যার এটাও ঠিক আছে স্যার, সমস্যা নেই। ঠিক আছে। আর আর যদি শুধু এরকম সঠিক উত্তর না দিয়ে পাশে টিক মার্ক দেওয়া হয় সেক্ষেত্রে? ওটা পাশে দিয়েছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে, তাহলে সিদ্ধান্ত হলো তো সবার হচ্ছে নিচে আমরা হচ্ছে সঠিক উত্তর লিখে আমরা দেবো, তাই তো? শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। এবার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো তাহলে আমরা তাহলে নিচে উত্তরটা দেবো, এটাই তো ফাইনাল হলো? নিচে হ্যাঁ উত্তর স্যার। দেবো। হ্যাঁ ওকে, হ্যাঁ ভেরি গুড। স্যার। ঠিক আছে, তাহলে আমি এই 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 ফাইলটাতে আমরা কিছু আর ঘাটছি না, কারণ এটা বানানো হয়ে গেছে। পরেরটাতে থেকে আপনার নিচে উত্তর করে দেবো, ঠিক আছে? ওকে ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ। সমস্ত বিষয় সম্পর্কে ছোট ধারণা দেওয়া আছে, তার নিচে সেই বিষয় সম্পর্কে উত্তর দেওয়া আছে। এবার হতে পারে কিছু উত্তর হয়তো যদি ভুল হয়তো বা ইয়ে করার সময় হয়তো ভুল এদিক ওদিক হতে পারে, সেগুলোকে থাকলে আমাকে বলো, আমি সেটা কারেকশন করে দেবো, ঠিক আছে? ওকে। চলো, আর কোনো এনি সাজেশন? কারো যদি কোনো সাজেশন থাকে, না হলে এখানে শেষ স্যার করবো আমরা। হ্যাঁ বলো। ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওকে স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।